আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এন্ডোক্রাইনোলজি র্যাপিড রিভিউ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো র্যাপিড রিভিউ বলতে কি বোঝায়? আপনাদের সবারই সামনে ফাইনাল ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং দেখা যায় অন্যান্য প্রফগুলো থেকে যেহেতু আমাদের এমবিবিএস লাইফটা এই ফাইনাল প্রফেশনাল এক্সামের মাধ্যমে শেষ হয়ে যাবে, সবার একটা ইন্টেন্স প্রেশার থাকে যে আমি আসলে এত কম সময়ে কিভাবে এতগুলা সাবজেক্ট আমি শেষ করতে পারবো। এখানে মেডিসিন, সার্জারি, ইএনটি, তারপর হচ্ছে পেডিয়াট্রিক্স, মেডিসিনের সাথে অ্যালাইড, তারপর হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজির সাথে ভাইবা, সাথে অস্কি। তো এতগুলা ইস্যু বা এতগুলা সাবজেক্ট পার করে আমাকে হচ্ছে পাশ করতে হবে। তো সেক্ষেত্রে সবার মাথায় একটা প্রেশার থেকে, সেজন্যই আপনাদের জন্য আমাদের এই আয়োজন। সেটা হচ্ছে আমরা একটা র্যাপিড রিভিউ কোর্সের আয়োজন করব। আমরা শেষ সময় আপনাকে খুব লম্বা ডিসকাশনে যাব না, খুব বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র আমাদের পরীক্ষাগুলায় প্রিভিয়াস পর্যালোচনা থেকে পরীক্ষাগুলায় যে টপিকগুলা বারবার আসে রিটেনে, ভাই ভাই যে টপিকগুলো জিজ্ঞাসা করে আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সংক্ষেপে, এবং যেন আপনি পরীক্ষায় অন্তত লিখতে পারেন এবং বলতে পারেন ভাইবার মধ্যে। যারা হচ্ছে খুব ভালো করতে চায়, আপনারা হচ্ছে আসলে বিস্তারিত মেডিসিনের ক্ষেত্রে একটু ডেভিডসন ওই টপিকটা একটু পড়তে হবে। তবে আমি আমার ক্লাসে চেষ্টা করেছি যেন ডেভিডসনের গুরুত্বপূর্ণ সবগুলো টপিকই নিয়ে আসতে এই জায়গায়, ডেভিডসনের বিভিন্ন বক্স, ডেভিডসনের বিভিন্ন ইনফো এখানে অ্যাড করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আশা করি আমাদের র্যাপিড রিভিউ কোর্সটা আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে আমরা শুরু করতে পারি। এন্ডোক্রাইনোলজি র্যাপিড রিভিউ আমরা প্রথমে একটু শুরু করি যে আমাদের আসলে এন্ডোক্রাইনোলজি ভাই ভাই আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমরা আমাদের এই যে পুরো এন্ডোক্রাইন সিস্টেম এটা আসলে কিভাবে ফাংশন করে। মূলত আমরা জানি যে আমাদের এই যে এন্ডোক্রাইন সিস্টেমের একটা মেইন কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের পিটুইটারি এবং হাইপোথ্যালামাস। তো এই যে হাইপোথ্যালামাস থেকে কি কি রিলিজ হয়? কিছু স্টিমুলেটিং ট্রপিক হরমোন রিলিজ হয়। ট্রপিক হরমোন গুলা কি করে? পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করে। যেমন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে? তারপরে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, প্রোলাক্টিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এডিএইচ এবং অক্সিটোসিন। তাহলে এই যে আমরা হরমোন গুলা দেখলাম সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে। আমরা কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ তেও আসবে। আপনাদের গুরুত্বপূর্ণ আর একটা ফ্যাক্টর হচ্ছে, এটা হচ্ছে এমসিকিউ, 20 নম্বরের এমসিকিউ, সেটা কিন্তু একদম অবহেলার না, এবং আপনাদের পরবর্তী বিভিন্ন এক্সামে এমসিকিউ গুলো কাজে লাগবে। তো এই যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করবে? আমরা জানি আমাদের পিটুইটারির দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে এডিনো হাইপোফাইসিস, একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তো পিউটারির যে এডিনো হাইপোফাইসিসে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি দিবে? স্টিমুলেশন দিবে। স্টিমুলেশন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেশন দিবে। স্টিমুলেশনের ফলে আমার এই এডিনো হাইপোফাইসিস থেকে রিলিজ হবে কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন। তারা হচ্ছে তাদের টার্গেট অর্গান কোন জায়গায় কাজ করবে? আমাদের যে গোনাড গুলো আছে গোনাড গুলায় কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এরা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে আমাদের পিটুইটারি এডিনো হাইপোফাইসিসে কাজ করবে। এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনের স্টিমুলেশনের ফলে এসিটিএইচ, এর জন্য কর্টিকোট্রপিন হরমোন রিলিজ হবে। এটা গিয়ে কাজ করবে কোন জায়গায়? আমাদের এড্রেনাল কর্টেক্সে কাজ করবে, এড্রেনাল কর্টেক্সে কাজ করবে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের হরমোন গুলা সে রিলিজ করাবে। তারপর হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটাও এডিনো হাইপোফাইসিসে গিয়ে স্টোরড হয়, কিন্তু মূলত সরি এডিনো হাইপোফাইসিস কে গিয়ে স্টিমুলেশন দেয়। তারপর হচ্ছে এখান থেকে রিলিজ হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যাবে, থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে আমাদের হচ্ছে T3 এবং T4 তৈরিতে হেল্প করবে, T3 এবং T4 তৈরিতে হেল্প করবে। তারপর হচ্ছে প্রোলাক্টিন রিলিজিং হরমোন, প্রোলাক্টিন, এটা প্রোলাক্টিন যে মেমারি গ্ল্যান্ডে কাজ করে আমাদের, এটা হচ্ছে আমাদের মিল্কের সাথে রিলেটেড প্রোলাক্টিন আমরা জানি। তারপর হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটাও হাইপোথ্যালামাসে তৈরি হয়। এর হচ্ছে এডিনো হাইপোফিসে কাজ করে, গ্রোথ হরমোন রিলিজ করে, এবং এই গ্রোথ হরমোন কাজ করবে লিভারে এবং আমাদের বডির বিভিন্ন সেলে, এবং আমাদের সেলুলার প্রলিফারেশন করবে, আমাদের বডির গ্রোথে হেল্প করবে। এখন গুরুত্বপূর্ণ দুইটা ইনফো হচ্ছে, আমাদের হাইপোথ্যালামাসে দুইটা হরমোন তৈরি হয়, এডিএইচ এবং অক্সিটোসিন। তারা কিন্তু হাইপোথ্যালামাসে থেকে রিলিজ হয় না, তারা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, তারা হাইপোথ্যালামো হাইপোথ্যালামো নিউরাল যে ট্র্যাক্ট আছে, হ্যাঁ, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল যে ট্র্যাক্ট আছে, এই হাইপোথ্যালামো নিউরাল ট্র্যাক্ট বা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে তারা নিউরো হাইপোফাইসিসে চলে যায়। পিটুইটারি নিউরো হাইপোফাইসিস, যেটাকে আমরা পোস্টেরিয়র পিটুইটারি বলে জানি। তো এই এডিএইচ এবং অক্সিটোসিন এখানে নিউরো হাইপোফাইসিসে এসে জমা হয়। তারপরে নিউরো হাইপোফাইসিস থেকে তারা রিলিজড হয়। এডিএইচ রিলিজ হয়ে সে কিডনিতে কাজ করে, কিডনিতে গিয়ে এডিএইচ কি করে? এডিএইচ হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন করে কোন কিসের মাধ্যমে? বাই অ্যাক্টিভিটিং একুয়াপোরিন চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ ইনফো এগুলা। এগুলো হচ্ছে কাজে লাগবে আমাদের। কিডনিতে কাজ করে ওয়াটার ওয়াটার
রিঅ্যাবজর্পশন অ্যাকোয়াপোরিন টু, বিশেষ করে অ্যাকোয়াপোরিন টু চ্যানেলকে অ্যাক্টিভ করার মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের অক্সিটোসিন। এই অক্সিটোসিন হচ্ছে কোন জায়গায় কাজ করে? মেমারি গ্ল্যান্ডে কাজ করে। মেমারি গ্ল্যান্ডে গিয়ে মেমারি গ্ল্যান্ডের proliferation এগুলাতে হেল্প করে। তারপর হচ্ছে মিল্ক যে গ্ল্যান্ড গুলো আছে, মিল্ক গ্ল্যান্ড গুলার proliferation হেল্প করে। তো আমাদের এই যে থাইরয়েড হরমোন সিনথেসিস ডেভিডসনের একটা চার্ট। এই থাইরয়েড হরমোন সিনথেসিসটা কিভাবে হয় ভাই ভাই অনেক কমনলি জিজ্ঞাসা করে। তো এটা কিন্তু ভাইবার একটা ওয়ান অফ দা মোস্ট কমন কোয়েশ্চেন, প্লাস আমাদের পোস্ট গ্রাজুয়েশন সহ বিভিন্ন সময় লাগবে। এটা রিটেনে আসবে না, কিন্তু ভাই আপনাকে এটা জিজ্ঞেস করবে যে থাইরয়েড হরমোন সিনথেসিস কিভাবে হয়। তার আগে আমরা থাইরয়েড হরমোনের ফাংশন গুলো জেনে নিই। 7B দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। এটা হচ্ছে ফার্স্ট এইড বইয়ে খুব সুন্দরভাবে এটা দিচ্ছে যে 7B। তো প্রথমত হচ্ছে থাইরয়েড হরমোন কি করে? ব্রেইন ম্যাচুরেশন করে। তাহলে থাইরয়েড হরমোন যেহেতু ব্রেইন ম্যাচুরেশন করে, তাহলে একটু খেয়াল করে দেখেন যে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটারই কমন ফিচার হচ্ছে সাইকোসিস। তাহলে যারাই হাইপারথাইরয়েড এবং হাইপোথাইরয়েড পেশেন্ট, তাদের কিন্তু একটু মেন্টালি তারা একটু ডিরেইলড হয়ে যায়। কারণ কি? তাদের ব্রেইন ম্যাচুরেশনটা বা ব্রেইন ফাংশনটা একটু কম থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে। যেগুলো ওই পেশেন্ট গুলো দেখা যায় একটু তারা এংজাইটি সাইকোসিস তাদের মধ্যে বেশি থাকে, ঠিক আছে। আর খুব বেশি হাইপারথাইরয়েডিজম হলে তখন কিন্তু সাইকোসিস আসতে পারে। তাহলে ব্রেইনের ফাংশন অল্টার্ড হয়ে যায়। তারপর হচ্ছে বোন গ্রোথ হচ্ছে হেল্প করে কে? আমাদের থাইরয়েড হরমোন, ঠিক আছে। সিনার্জিজম উইথ গ্রোথ, গ্রোথ হরমোনের সাথে একসাথে মিলে কাজ করে বোন গ্রোথে হেল্প করে। তাহলে থাইরয়েড হরমোন যদি না থাকে হাইপোথাইরয়েডিজম আমরা দেখতে পাই যে অনেক সময় কি হয়? অস্টিওপোরোসিস হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোন গ্রোথে হেল্প করে। তারপর হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট। বিটা অ্যাড্রেনার মানে বিটা ওয়ান রিসেপ্টর, হার্টের বিটা ওয়ান রিসেপ্টরের উপর অ্যাড্রেনার্জিক ইফেক্ট দেয়। তাহলে বিটা ওয়ান রিসেপ্টরের উপর কাজ করে। বিটা ওয়ান রিসেপ্টরের উপর কাজ করে থাইরয়েড হরমোন কার্ডিয়াক আউটপুট বাড়ায়, হার্ট রেট বাড়ায়, স্ট্রোক ভলিউম বাড়ায়, হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায়, ঠিক আছে। তাহলে কারো যদি হাইপার থাইরয়েডিজম হয়, মানে থাইরয়েড হরমোন গুলো যদি বেশি বেড়ে যায়, তাহলে তার কি হবে? হার্ট রেট বেড়ে যাবে, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে। যার ফলে আমরা দেখতে পাই যে থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজমে কি হয়? পালপিটেশন হয়। এবং এটাকে আমরা কিভাবে রিলিভ করি? তখন হচ্ছে হাইপার থাইরোটক্সিকোসিসের পেশেন্টকে বা হাইপার থাইরয়েডিজমের পেশেন্টকে আমরা হচ্ছে তখন বিটা ব্লকার দিই, প্রোপ্রানল দিই। কি দিই? নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপ্রানল কমনলি দিয়ে থাকি। তারপর হচ্ছে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ, এই সোডিয়াম পটাশিয়াম ওটিপি এইচ কে তারা বেশি অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে অক্সিজেন কনজাম্পশন বেশি হয়, আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেশি হয়, ঠিক আছে। যার ফলে আমাদের বেজাল মেটাবলিক রেটও বেড়ে যায়। তাহলে থাইরয়েড হরমোন বেজাল মেটাবলিক রেটটাকে বাড়ায় দেয় বাই অ্যাক্টিভেটিং সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ এবং অক্সিজেন কনজাম্পশন। তাহলে একটা জিনিস দেখবেন, যারা হচ্ছে হাইপার থাইরয়েড, তাদের বডি টেম্পারেচারটা একটু কি থাকে? বেশি থাকে। তাদের হাতটা কি থাকে? আপনি তার হাতে হ্যান্ডশেক করবেন, তো আরেকটা জিনিস বলে যে হ্যান্ডশেক করে হাইপোথাইরয়েড নাকি হাইপারথাইরয়েড সেটা বোঝা যায়। যাই হচ্ছে হাইপোথাইরয়েড, তার হাতটা থাকবে একটু কোর্স, শুকনা শুকনা থাকবে। তারপর হচ্ছে তার হাতটা থাকবে একটু ঠান্ডা। কিন্তু যে হাইপারথাইরয়েড, তার হাতটা থাকবে একটু গরম, একটু ভেজা ভেজা, সুইটি হ্যান্ড থাকবে। তার রেসপিরেটরি রেট বেড়ে যাবে। যেহেতু তার রেসপিরেটরি রেট বেড়ে যাবে, বডিতে অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে, সেজন্য দেখা যাবে যে সে একটু ঘামতেছে, ঠিক আছে। তাকে একটু অ্যাংশাস ফিল হচ্ছে। তারপর হচ্ছে সে ফেটিক হয়ে যাচ্ছে বেশি, কারণ হচ্ছে তার বডিতে মেটাবলিজম বেশি হচ্ছে। মেটাবলিজম বেশি হলে অক্সিজেন এর ডিমান্ড বেড়ে যাবে, অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে। অক্সিজেন কনজাম্পশন যদি বেড়ে যায়, তাহলে সে ফেটিক হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা আমাদের বডির অক্সিজেন এর ডিমান্ডের তুলনায় আমরা সেই পরিমাণ অক্সিজেন দিতে পারবো না যখন হচ্ছে বেশি থাইরয়েড কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে সে কি করে? ব্লাড সুগার, সে হচ্ছে ইনসুলিন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। যার ফলে হচ্ছে ব্লাড সুগারের উপর কি করে? গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস করে, ঠিক আছে। বিভিন্ন সোর্স থেকে সে হচ্ছে নন গ্লুকোজ সোর্স থেকে সে হচ্ছে কি করে? গ্লুকোজ তৈরি করে এবং গ্লাইকোজেন গুলাকে হচ্ছে সে ভাঙে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেকডাউন লিপিড, লাইপোলাইসিস করে, ঠিক আছে। এই জন্য আমরা দেখতে পাই যে যারা হচ্ছে থাইরোটক্সিকোসিসের পেশেন্টের কি থাকে? তারা হচ্ছে ওয়েট লস থাকে, কি থাকে? ওয়েট লস থাকে। কারণ হচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে গেলে লাইপোলাইসিস হবে এবং সারফেক্টেন্ট সিনথেসিস ইন বেবিজ সারফেক্টেন্ট সিনথেসিসে হেল্প করে। তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ফাংশন গুলো আমরা যদি জানি, তাহলে হাইপার থাইরয়েডিজমে কি হচ্ছে, হাইপোথাইরয়েডিজমে কি হচ্ছে, এই ফিচার গুলো আমরা খুব সহজেই বলে দিতে পারবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে ডেভিসনের এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিভাবে থাইরয়েড হরমোন সিনথেসিস হয় এর পুরো প্রসেসটা বলে দিচ্ছে। তো আমরা থাইরয়েড হরমোন সিনথেসিস যেহেতু আমাদের জানতেই হবে, আমরা একটু বিস্তারিত
জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে কি হয়, প্রথমত হচ্ছে এই যে আয়োডিনটা, এটা হচ্ছে থাইরয়েড ফলিকুলার সেল, এটা হচ্ছে থাইরয়েড ফলিকুলার সেল, এটা হচ্ছে কলয়েড। এই যে জায়গাটা, এটা হচ্ছে কলয়েড, এটা হচ্ছে থাইরয়েড ফলিকুলার সেল, ফলিকুলার সেল। ওকে। তো থাইরয়েড ফলিকুলার সেলের ভিতরে কি ঢুকবে? থাইরয়েড ফলিকুলার সেলের ভিতরে ঢুকবে আয়োডিন। আয়োডিন, এই যে আয়োডিন থাইরয়েড ফলিকুলার সেলের ভিতরে ঢুকতেছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে আয়োডিন ট্র্যাপিং। আয়োডিন ট্র্যাপিং, ঠিক আছে? তো এই যে আয়োডিন ট্র্যাপিং, এটা হচ্ছে, এই আয়োডিনটা কই থেকে আসে? ব্লাড থেকে আসে, ঠিক আছে? কিসের মাধ্যমে? সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার মাধ্যমে। সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারের মাধ্যমে এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কোন চ্যানেলের মাধ্যমে আসে। তারপরে এটা হচ্ছে টিএসএইচ ডিপেন্ডেন্ট প্রসেস। টিএসএইচ ডিপেন্ডেন্ট, তখন হচ্ছে টিএসএইচ এসে ফলিকুলার সেলে, থাইরয়েডের ফলিকুলার সেলে স্টিমুলেশন দিবে। তখন হচ্ছে কি হবে? তখন আহ টিএসএইচ স্টিমুলেশন দিলে, তখন ফলিকুলার সেলে স্টিমুলেশন দিলে তখন হচ্ছে এই সোডিয়াম এনআইএস, সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার অ্যাক্টিভেট হবে, যার ফলে আয়োডাইড ট্র্যাপিং হবে, আয়োডাইড ট্র্যাপিং হবে। ওকে, তাহলে আয়োডাইড ট্র্যাপিং হলো। তাহলে হাইপার থাইরয়েডিজমে কি হয়? এই যে এনআইএস, টিএসএইচ বেশি বেশি বেড়ে যায়, টিএসএইচ যদি বেশি বেশি বেড়ে যায়, তাহলে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টারের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আয়োডাইড ট্র্যাপিং বেশি হবে, আয়োডাইড ট্র্যাপিং বেশি হবে। আচ্ছা, তারপরে এই যে আয়োডিন, এই আয়োডিনটা কি হলো? ট্র্যাপিং হইলো। ট্র্যাপিং হওয়ার পরে তার কি হয়? অক্সিডেশন অফ দ্য আয়োডাইড। অক্সিডেশন অফ দ্য আয়োডাইড, সে আয়োডাইড থেকে আয়োডিনে রূপান্তরিত হয়, আয়োডাইড থেকে আয়োডিনে রূপান্তরিত হয়, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দেখেন, সে আয়োডাইড থেকে আয়োডিনে রূপান্তরিত হচ্ছে। আহ এখানে এই আয়োডাইডটা 3 নম্বর ধাপে, 3 নম্বর ধাপে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আয়োডাইড ইজ ট্রান্সফার টু দা কলয়েডাল সারফেস। প্রথমত হচ্ছে সে বাইরে থেকে, ব্লাড স্ট্রিম থেকে সে প্রবেশ করলো। এটা কি? এটা হচ্ছে আমাদের ফলিকুলার সেল। ফলিকুলার সেলের ভিতর থেকে সে এই কলয়েডাল সারফেসে গিয়ে প্রবেশ করলো, কলয়েডাল সারফেসে গিয়ে প্রবেশ করলো, বা কলয়েডে গিয়ে প্রবেশ করলো, ঠিক আছে? এই যে আয়োডিন বা আয়োডাইড, এই আয়োডাইডটা কলয়েডাল সারফেসে যে প্রবেশ করে, এই প্রবেশ করার যে পথ বা যে রাস্তা, এই রাস্তাটা তাকে কি বলে? এখানে একটা চ্যানেল থাকে যাকে বলা হচ্ছে পেনড্রিন। একে বলে কি চ্যানেল? পেনড্রিন চ্যানেল। তো অনেকে দেখা যায় এই পেনড্রিন চ্যানেলে ডিফেক্ট থাকে, যার ফলে হচ্ছে এই যে আয়োডাইড যেটা রক্ত থেকে ফলিকুলার সেলে আসলো, এই আয়োডাইডটা কলয়েডে ট্রান্সফার হতে পারে না। এই সিনড্রোমটাকে বলে হচ্ছে পেনড্রেড সিনড্রোম। কি বলে? পেনড্রেড সিনড্রোম। তারপরে আয়োডাইডটা কলয়েডে যাবার পরে তার কি হবে? অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে সে আয়োডাইড থেকে কি হবে? আয়োডিন হবে, আয়োডাইড থেকে কি হবে? আয়োডিন হবে। ওকে, তাহলে আয়োডাইড অক্সিডাইজড হয়ে অ্যাক্টিভ আয়োডিন হয়, ঠিক আছে? আর এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য কি লাগে? হাইড্রোজেন পারঅক্সাইড লাগে। তো আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ আমরা কি কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে প্রোপাইল থাইউরাসিল, মেথিমাজল, এগুলো আমরা ইউজ করি। তো এই প্রোপাইল থাইউরাসিল, মেথিমাজল এগুলো কি করে? এই স্টেপকে মূলত ইনহিবিট করে, তারা এই স্টেপকে ইনহিবিট করে। তারা হচ্ছে এই যে আয়োডাইড, এই আয়োডাইড থেকে আয়োডিন হইতে না দেয় না। তাহলে আয়োডাইড থেকে যদি আয়োডিন না হয়, তাহলে থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না। তাহলে মেথিমাজল, প্রোপাইল থাইরোসিল এই স্টেপকে ইনহিবিট করে। তো আবার আমরা দেখতে পাই যে হাশিমোটো থাইরয়েডাইটিস, হাশিমোটো থাইরয়েডাইটিসে কি হয়? যে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি তৈরি হয়, থাইরয়েড পারঅক্সিডেজ। কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়োডাইড থেকে আয়োডিন হতে থাইরয়েড সিনথেসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে এটা, অক্সিডেশন অফ আয়োডাইড। আয়োডাইড থেকে আয়োডিন হওয়া, এই যে আয়োডাইড থেকে আয়োডিন হওয়া এখানে হেল্প করে কে? এখানে হেল্প করে একটা এপিক্যাল মেমব্রেন এনজাইম, থাইরয়েড পারঅক্সিডেজ, টিপিও আমরা যেটাকে বলি, টিপিও বলি, ঠিক আছে? এই টিপিও খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। কিন্তু হাশিমোটো থাইরয়েডাইটিস একটা অটোইমিউন ডিজিজ, যেটা মূলত হাইপোথাইরয়েডিজম করে। কি করে? হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। তো হাশিমোটো থাইরয়েডিসে কি হয়? এই যে থাইরয়েড পারঅক্সিডেজের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডি যদি তৈরি হয়, তাহলে কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে, হাইপোথাইরয়েডিজম হবে। আমরা গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানলাম। তারপরে আমরা কি জানবো? অর্গানিফিকেশন। অর্গানিফিকেশন কি? অর্গানিফিকেশন হচ্ছে যে থাইরয়েডের যে কলয়েড, থাইরয়েডের যে কলয়েড, এই কলয়েডে কি থাকে? থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিনের মধ্যে থাকে হচ্ছে টাইরোসিন। কি থাকে? থাইরোসিন। এই যে থাইরোগ্লোবিউলিনের যে থাইরোসিন, এই থাইরোসিনের সাথে আয়োডিন গিয়ে বাইন্ড করে, আয়োডিন গিয়ে বাইন্ড করে,
আয়োডিনকে এভাবে বাইন্ড করে। তাহলে আয়োডিন যখন হচ্ছে একটা টাইরোসিনের সাথে বাইন্ড করে, যদি একটা টাইরোসিনের সাথে একটা আয়োডিন বাইন্ড করে তখন এটাকে আমরা বলি হচ্ছে এমআইটি, মনো আয়োডো টাইরোসিন। যদি একটা টাইরোসিনের সাথে দুইটা আয়োডিনকে বাইন্ড করে তখন আমরা বলি হচ্ছে ডিআইডি, ডাই আয়োডো টাইরোসিন। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে কি তৈরি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে থাইরোগ্লোবিউলিন, থাইরোগ্লোবিউলিনের মধ্যে একটা টাইরোসিনের সাথে একটা আয়োডিন বাইন্ড হয়ে মনো আয়োডো টাইরোসিন তৈরি করতেছে, এখানে ডাই আয়োডো টাইরোসিন তৈরি করতেছে। ঠিক আছে? আবার যখন একটা মনো আয়োডো টাইরোসিন এবং একটা ডাই আয়োডো টাইরোসিন মিলিত হয় তখন কয়টা আয়োডিন হয়? এটা তিনটা আয়োডিন। ঠিক আছে? তিনটা আয়োডিন হয়ে যায়, সাথে হচ্ছে তার সাথে একটা কি থাকে, টাইরোসিন রেসিডিউ থাকে, টাইরোসিন রেসিডিউ থাকে, তখন এটাকে আমরা বলি T3। যখন একটা ডিআইটি, একটা ডাই আয়োডো টাইরোসিন প্লাস আরেকটা ডাই আয়োডো টাইরোসিন মিলিত হয় তখন কি তৈরি হয়? T4 তৈরি হয়, T4 তৈরি হয়। এই যে T3 T4, এই যে T3 T4 তারা হচ্ছে তখন কি হয়, তারা হচ্ছে তখন আবার অনেক সময় থাইরোগ্লোবিউলিন সহ তারা ট্রান্সপোর্টেড হয়ে তারা তখন ফলিকুলার সেলে আসে, তারা তখন কি হয়, ফলিকুলার সেলে আসে। ফলিকুলার সেলের ভিতরে এসেও তারা কি হইতে পারে, এমআইটি ডিআইটি মিলে T3 T4, T3 তৈরি করতে পারে, ডিআইটি ডিআইটি মিলে T4 তৈরি করতে পারে। ঠিক আছে? এভাবে হচ্ছে মূলত আমাদের থাইরয়েড হরমোনটা সিনথেসিস হচ্ছে। তাহলে এই যে আয়োডিনের থাইরাসিনের সাথে বাইন্ডিং, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অর্গানিফিকেশন। কি বলি? অর্গানিফিকেশন। অর্গানিফিকেশনের মাধ্যমে কি তৈরি হলো? মনোআয়োডো টাইরোসিন, ডায়োডো টাইরোসিন। এটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ মিডিয়েটেড, থাইরয়েড পারঅক্সিডেজ মিডিয়েটেড। তাহলে হাসিমোটো থাইরয়েডিজিসে কি হবে, এই প্রসেসটাও বাধাগ্রস্ত হয়ে যার ফলে হাইপোথাইরয়েডিজম হবে, থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না। যদি কোনো কারণে একটা জিনিস দেখেন, খুবই মজার একটা জিনিস, যদি কোনো কারণে কেউ বেশি বেশি আয়োডিন খায়, কারো ব্লাডে বেশি বেশি আয়োডিন থাকে, তাহলে বেশি বেশি আয়োডিন এই ফলিকুলার সেলে প্রবেশ করবে। এটা হচ্ছে পুরো ফলিকুলার সেল, বেশি বেশি আয়োডিন যদি ফলিকুলার সেলে প্রবেশ করে তাহলে এই যে পেন্ড্রিন চ্যানেল চ্যানেল দিয়ে বেশি বেশি আয়োডিন হচ্ছে এটা আমাদের কলয়েডে যাবে, কলয়েডে যাবে। তাহলে বেশি বেশি আয়োডিন যদি কলয়েডে যায় তাহলে তারা কি করে, আমরা একটা জিনিস বলি না যে বেশি বেশি ভালো না, কোনো জিনিসই বেশি ভালো না, তখন হচ্ছে তারা কি করে, এই যে থাইরোগ্লোবিউলিন, এই থাইরোগ্লোবিউলিনের সাথে আয়োডিনের বাইন্ডিং হওয়ার যে প্রক্রিয়া, অর্গানিফিকেশন, এই পুরো অর্গানিফিকেশন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। কারণ হচ্ছে অতিরিক্ত আয়োডিন হয়ে যায়, কে কার সাথে বাইন্ড করবে, মারামারিতে লিপ্ত হয়ে কেউ কারোর সাথেই বাইন্ড করে না। ঠিক আছে? যার ফলে হচ্ছে আয়োডিন তৈরির প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। এটাকে আমরা কি বলি? ওলফ চাইকফ ইফেক্ট। এটাকে আমরা কি বলি? ওলফ চাইকফ ইফেক্ট। ঠিক আছে? ঠিক আছে, আয়োডিন এক্সেসে ওলফ চাইকফ ইফেক্ট হয়, অর্গানিফিকেশন সাময়িকভাবে বন্ধ থাকে, যার ফলে কি হয়, হাইপোথাইরয়েডিজম হয় বা থাইরয়েড হরমোন সিনথেসিস কমে যায়। তাহলে ওলফ চাইকোভ ইফেক্ট কি আমরা জানলাম। তারপর হচ্ছে কাপলিং রিঅ্যাকশন হয়। কাপলিং রিঅ্যাকশন হচ্ছে এটাও থাইরোপাইরক্সিডেজ এনজাইম মেডিয়েটেড, ডিএইটি ডিএইটি মিলে T4 তৈরি করে, এমআইটি ডিএইটি মিলে T3 তৈরি করে। তো ম্যাক্সিমাম কি তৈরি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে হচ্ছে তৈরি হয় T4 90%, আর T3 ডিরেক্টলি গ্ল্যান্ড থেকে T3 খুব কম পরিমাণে তৈরি হয়। গ্ল্যান্ড থেকে T3 খুব কম পরিমাণে তৈরি হয়, 5 to 10% তৈরি হয়। তাহলে T3টা মূলত কিভাবে তৈরি হয়? কারণ হচ্ছে আমরা জানি আমাদের থাইরয়েড হরমোনগুলোর মধ্যে এই যে T3, এই T3 হচ্ছে মূলত আমাদের বডিতে অ্যাক্টিভলি কাজ করে, অ্যাক্টিভলি কাজ করে। তাহলে T3টা কিভাবে তৈরি হয়? মূলত আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় T4, এই T4টা পেরিফেরিতে গিয়ে T4 থেকে T3 হয় এবং T3টা আমাদের বডিতে অ্যাক্টিভলি কাজ করে। ওকে? তাহলে আমরা এই জিনিসটা জানলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ ডেভিডসনের একটা ইনফো, সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে কলয়েড থাকে, এই কলয়েডে থাইরোগ্লোবিউলিনের সাথে বাউন্ড করা অবস্থায় T3 T4 লম্বা সময় ধরে স্টোর থাকতে পারে। কতক্ষণ থাকতে পারে? 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস এর থাইরয়েড হরমোন রিজার্ভ থাকে। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের বডিতে যখন এভাবে হচ্ছে বারবার টিএসএইচ স্টিমুলেশন আসতে থাকে তখন হচ্ছে কি হয়, এই T3 T4 গুলো রিলিজ হতে থাকে, T4 গুলো রিলিজ হতে থাকে। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ ডেভিশনের একটা বক্স, আমরা যেহেতু থাইরয়েড হরমোনের ফাংশন জানলাম, থাইরয়েড হরমোন কিভাবে সিনথেসিস হয় এই জিনিসগুলো জানলাম, হরমোনের বেসিক নিয়ে জানলাম, আমরা যেহেতু এখানে হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এই ইস্যুগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হয়। বাট এর পূর্বে আমরা আমাদের এন্ডোক্রাইন ডিজিজের সিমটোম্যাটোলজি নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করি। যে লিথার্জি এন্ড ডিপ্রেশন, দেখেন লিথার্জি এন্ড ডিপ্রেশন মূলত কোন জায়গায় বেশি হয়? থাইরয়েড ডিসঅর্ডার সবগুলোতেই মূলত লিথার্জি ডিপ্রেশন বেশি হয়, তবে ডেভিডসন বলতেছে যে হাইপোথাইরয়েডিজমে লিথার্জি ডিপ্রেশন বেশি হয়। কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজমে আমাদের বডির মেটাবলিজম কমে যায়, বডির মেটাবলিজম কমে যাওয়ার ফলে আমাদের বডিতে অনেক বেশি লিথার্জি ফিল হয়। ডায়াবেটিস মেলাইটাসে
বডিতে লিথার্জি ফিল হয়, অতিরিক্ত গ্লুকোজ বেড়ে যায়, ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যায়। তারপর হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজমে লিথার্জি হয়, হাইপোগোনাডিজমে লিথার্জি হয়, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে লিথার্জি হয়। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে কি হয়? এডিশন ডিজিজে লিথার্জি হয়, কুশিং সিনড্রোমে লিথার্জি হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে লিথার্জি হয় না, এখানে মেনশন করতেছে তারা হাইপার থাইরয়েডিজমে লিথার্জি কমনলি, মানে খুব কম হয়। বাট হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, কুশিং সিনড্রোমগুলোতে লিথার্জি এন্ড ডিপ্রেশন থাকে। ওয়েট গেইন হচ্ছে কিসে হয়? কুশিং সিনড্রোমে ওয়েট গেইন হয়, হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হয়। হাইড্রোজেনে কেন ওয়েট গেইন হয়? হাইপোথাইরয়েডিজমে বডি মেটাবলিজম কম থাকে, এজন্য হাইপোথাইরয়েডিজম ওয়েট গেইন হয়। কুশিং সিনড্রোমে ওয়েট গেইন যদি আমরা বলি তাহলে এটা ভুল হবে, আমরা বলবো কুশিং সিনড্রোমে যে সেন্ট্রাল সেন্ট্রাল ওবেসিটি হয়, সেন্ট্রাল ওবেসিটি মানে আমাদের পেটটা মোটা হয়ে যায়, বাট পেরিফেরি কিন্তু শুকনা থাকে, পেরিফেরির মাসল ব্রেকডাউন হয়। ঠিক আছে, ওয়েট লস হয় কিসে? থাইরোটক্সিকোসিসে। তাহলে আমাদের বডির রুচি ঠিক আছে, মানুষের খাবারের এপেটাইট ঠিক আছে, কিন্তু তার ওয়েট লস হচ্ছে, এরকম কিছু কন্ডিশনের নাম বলেন। এরকম কিছু কন্ডিশন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে ওই পার্সনের রুচি অনেক ভালো থাকবে কিন্তু তার ওয়েট লস হচ্ছে। তারপর হচ্ছে হাইপার থাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস, তার রুচি অনেক ভালো আছে কিন্তু তার ওয়েট লস হচ্ছে। তারপর আরেকটা কি, আরেকটা হচ্ছে ম্যালাবজর্পশন, ঠিক মতো অ্যাবজর্পশন হয় না, সে খায় ঠিকই কিন্তু তার ঠিক মতো অ্যাবজর্পশন হয় না, তার রুচি টুচি ঠিক আছে কিন্তু তার ওয়েট লস হচ্ছে। তাহলে ওয়েট লস হয় ডায়াবেটিস মেলাইটাস, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তারপর হচ্ছে থাইরোটক্সিকোসিস। ওকে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে ওয়েট লস কেন হচ্ছে? কারণ হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে বডির অনেক বেশি ফ্যাটের ব্যাকগ্রাউন্ড হয়। ফ্যাট ব্যাকগ্রাউন্ড হওয়ার ফলে, লিপিড ব্যাকগ্রাউন্ড হওয়ার ফলে অনেক বেশি লিপিড ভেঙে যায়, লাইপোলাইসিস হয়, যার ফলে হচ্ছে ওয়েট লস হচ্ছে। পলিউরিয়া পলিডিপসিয়া, আমরা পলিউরিয়া পলিডিপসিয়া মানেই মনে করি হচ্ছে এটা ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস, কিন্তু না। পলিউরিয়া পলিডিপসিয়া এটা হতে পারে এমসিকিউ তে, বিশেষ করে এটা সিপিএস পার্ট 1 এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম এবং কোন সিনড্রোম বা হাইপোক্যালেমিয়াতে পলিউরিয়া পলিডিপসিয়া হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজমে পলিউরিয়া পলিডিপসিয়া হতে পারে, এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, যেমন হচ্ছে এমআরসিপি এক্সামে আসছে, এফসিপিএস পার্ট 1 আসছে, যে হাইপার প্যারাথাইরয়েডিজমে পলিউরিয়া পলিডিপসিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হাইপোক্যালেমিয়াতে কি হয়? পলিউরিয়া পলিডিপসিয়া হয়। কেন হয়? কারণ হচ্ছে ওটাকে বলে হাইপোক্যালেমিক নেফ্রোপ্যাথি। যখন হাইপোক্যালেমিয়া হয় তখন হচ্ছে যে বিশেষ করে কিডনিতে যে সেন্সর গুলো আছে আমাদের নেফ্রনের, এই যে ওয়াটার সেন্সর, তারপর হচ্ছে অসমোলারিটি সেন্সর, হ্যাঁ, এগুলো হচ্ছে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, যার ফলে হচ্ছে পলিইউরিয়া এবং পলিটিপসিয়া হয়। তাহলে এটাকে আমরা বলি হাইপোক্যালেমিক নেফ্রোপ্যাথি বা হাইপোক্যালেমিক ডায়াবেটিক ইনসিপিডাস বা হাইপোক্যালেমিক ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এরকম বলে, এটা এরকম একটা টার্ম আছে। হিট ইনটলারেন্স, থাইরোটক্সিকোসিস, বডির মধ্যে অতিরিক্ত মেটাবলিজম বেড়ে যাওয়ার ফলে হিট ইনটলারেন্স হয়। পালপিটেশন হয় হচ্ছে কিসে? থাইরোটক্সিকোসিসে। কেন হয় আমরা জানি, আমরা হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক বা বিটা 1 যে রিসেপ্টর আছে, এটার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। প্রিয়কমোসাইটোমাতে আমরা জানি এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো হচ্ছে অনেক বেশি বেড়ে যায়, আমরা জানি এগুলো আমাদের অ্যাড্রেনার্জিক সিস্টেমের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে, যার ফলে হচ্ছে পালপিটেশন হবে। মাসল উইকনেস, প্রক্সিমাল মায়োপ্যাথি একটা জিনিস মনে রাখবেন, যে থাইরোটক্সিকোসিসেও প্রক্সিমাল মায়োপ্যাথি হয়, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজমেও প্রক্সিমাল মায়োপ্যাথি হয়। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথি বা মাসল উইকনেস থাইরোটক্সিকোসিসে হয়, কুশিং সিনড্রোমে হয়। কুশিং সিনড্রোমে দেখবেন যে পেশেন্টটা বসা থেকে উঠতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কুশিং সিনড্রোমের ডায়াগনস্টিক। পেশেন্টটা বসা থেকে উঠতে পারে না কিন্তু তার সেন্ট্রাল ওবেসিটি আছে। তারপর হচ্ছে হাইপোক্যালেমিয়াতে কি হয়? প্রক্সিমাল মাসল উইকনেস হয়, বিশেষ করে কন সিনড্রোমে কি হচ্ছে? কন সিনড্রোম কোন সিনড্রোমে আমাদের কোন সিনড্রোম কখন আমরা বলি? হাইপার এলডোস্টেরোনিজমকে আমরা বলি হচ্ছে কোন সিনড্রোম। তো হাইপার এলডোস্টেরোনিজম হলে কি হয়? আমাদের বডির মধ্যে সোডিয়ামকে বাড়ায়, বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, আর পটাশিয়ামকে বেশি বেশি বের করে দেয়। তাহলে পটাশিয়াম যদি আমাদের বডি থেকে বেশি বেশি বের হয়ে যায় অ্যালডোস্টেরনের অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণে, তাহলে বডিতে কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। এজন্য কোন সিনড্রোমের সাথে সাথে বেশি বেশি তারা হাইপোক্যালেমিয়া খালি মেনশন করতেছে। তাহলে হাইপোক্যালেমিয়া হইলেও কি হয়? মাসল উইকনেস হয়। হাইপোক্যালেমিয়া হইলে আইলিয়াস হয়, কনস্টিপেশন হয়, এগুলা হয়।
তারপর হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম মাসল উইকনেস হবে, হাইপোগোনাডিজমে মাসল উইকনেস হবে। কোর্সিনিং ফিচার অ্যাক্রোমেগালি হাইপোথাইরয়েডিজম, মানে তাদের হাতটা অনেক শুষ্ক, রুক্ষ শুষ্ক থাকে, একটু ড্রাই থাকে, ঠিক আছে, এর জন্য বলছে কোর্সিনিং ফিচার। তো আমরা এন্ডোক্রাইন নন স্পেসিফিক প্রেজেন্টেশন, এন্ডোক্রাইন ডিজিজ কোনটা কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, আমরা একটা নন স্পেসিফিক প্রেজেন্টেশন দেখলাম। তো আমরা যদি এখন হচ্ছে থাইরোটক্সিকোসিস বা থাইরয়েড রিলেটেড ডিজিজ গুলো প্রবেশ করি, এখানে পরীক্ষায় মোস্ট কমনলি আসে থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, এগুলাই আসে। তারপরে থাইরোটক্সিক স্ট্রম, এগুলাই আসে। তো আমরা যদি শুরু করি, প্রথমত হচ্ছে ডেভিডসনের সিমটোমেটোলজি আমাদের পড়তে হবে, আমাদের ভাই ভাই জিজ্ঞাসা করবে বা রিটেনে আসে যে আসলে থাইরয়েড ডিজিজের মোস্ট কমন সিমটমস কি কি, মোস্ট কমন সিমটমস কি কি, বিশেষ করে থাইরোটক্সিকোসিসের মোস্ট কমন সিমটমস কি। তাহলে এখানে মূলত যেহেতু বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, বডির মধ্যে মেটাবলিজম বেশি হচ্ছে, তার ফলে কি হয়, ওয়েট লস হয়। কিন্তু অ্যাপেটাইট কি থাকে, নর্মাল থাকে, বা অ্যাপেটাইট এমন হতে পারে অ্যাপেটাইট বেড়ে যাচ্ছে, যেহেতু মেটাবলিজম বেড়ে বেশি হচ্ছে, অ্যাপেটাইট বেড়ে যেতে পারে। তারপরে হিট ইনটলারেন্স হয়, পালপিটেশন হয়, বিটা অ্যাড্রিনার্জিক ওয়ান অ্যাক্টিভিটির কারণে, বেশি বেড়ে যাওয়ার কারণে ট্রেমর হয়, এই যে বিটা সিম্পেথেটিক সিস্টেম অ্যাক্টিভিটি কারণে ট্রেমর হয়। তারপর যে ইরিবিলিটি থাকে, ইরিবিলিটি থাকে, ইরিটেবিলিটি। আমরা বলছি যে থাইরয়েড হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্রেইন রিলেটেড, ব্রেইন ডেভেলপমেন্টে হেল্প করে। তো কারো যদি থাইরোটক্সিকোসিস হয় এবং সেটা লম্বা সময় ধরে থাকে, তাহলে কিন্তু তার ব্রেইনের মধ্যে ভালো একটা প্রভাব পড়ে এবং সে সাইকোসিসের পেশেন্ট হতে পারে। ঠিক তেমনই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। তারপর হচ্ছে টাকিকার্ডিয়া কেন হয় আমরা জানি, পামারেরাইথেমা, লিড লেগার কমন সাইন। তাহলে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের পেশেন্টদের কমন যে সিমটমস নিয়ে তারা আসে, সেটা হচ্ছে তারা ওয়েট লস, তারপর হচ্ছে অ্যাপেটাইট নর্মাল বা বেশি থাকতে পারে, হিট ইনটলারেন্স, বলবে যে আমার গরম সহ্য হয় না, আমার বুক ধড়ফড় করে, আমার হাত কাঁপে, ঠিক আছে। তারপর হচ্ছে পামার এরাইথেমা, হাতগুলা দেখবেন একদম লাল হয়ে আছে, লিড লেগ আর কমন সাইন। মানে লিড লেগ বলতে কি বোঝায়, তার হচ্ছে আমাদের উপরের সুপিরিয়র যে আইলিড আছে, হ্যাঁ, আমাদের উপরের যে আইলিড, তো এই যে আইলিড, আইলিডটা কি করবে আমাদের চোখের সাথে, আমরা জানি আমরা যখন উপর থেকে নিচের দিকে তাকাই, তো আমরা খুব র্যাপিড অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পারি, তাকাতে পারি। কিন্তু যদি আমাদের আই ভোলের সাথে আমাদের আইলিড ঠিক মতো র্যাপিডলি নিচে না নামতে পারে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ল্যাগিং। ওটাকে আমরা বলি কি, ল্যাগিং। নর্মালি কি হয়, আমরা যখন হচ্ছে উপর থেকে নিচের দিকে তাকাই, খুব অল্প সময়ের মধ্যে আমরা আইবলটাকে ঘুরিয়ে উপর থেকে নিচের দিকে নিয়ে নিতে পারি, এবং সাথে সাথে আমাদের আপার আইলিড কি করে, আইভলের সাথে সে নিজেও মুভ করে। কিন্তু এখানে কি হয় থাইরোটক্সিকোসিসে, সেটা হচ্ছে এই আপার আইলিডের লেগিং হয়। লেগিং, লেগিং মানে হচ্ছে সে একটু অলস হয়ে যায়, ধীর গতিতে চলে, তখন সে ঠিকমতো নিচে নামতে পারে না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লিড লেগ, লিড লেগ। ওকে। তারপর এখানে বলছে যে অল দ্য কজেস অফ থাইরোটক্সিকোসিস, সব ধরনের থাইরোটক্সিকোসিসে আমরা কি পাবো, লিড লেগ, লিড রিট্রাকশন পাবো, লিড লেগ, লিড রিট্রাকশন পাবো, ডিউ টু পোটেনসিয়েশন অফ সিম্পেথেটিক ইনারভেশন অফ দ্য লিভেটর পালপিব্রি মাসেল। লিভেটর পালপিব্রি মাসেল মূলত আপার আইলিডকে কন্ট্রোল করে। তো সিম্পেথেটিক ইনারভেশন যেহেতু এখানে বেড়ে যায়, যার ফলে হচ্ছে কি হয়, লিভেটর পালপিব্রি মাসেল এখানে হচ্ছে লেগিং হয়, ঠিক আছে। ওকে। কিন্তু গ্রেভস ডিজিজ, আমাদের সবগুলা থাইরোটক্সিকোসিসে আমরা লিড লেগ, লিড রিট্রাকশন পাবো। কিন্তু অপথালমোপ্যাথি, প্রিটিভিয়াল, তারপর হচ্ছে পেরিঅরবিটাল এডেমা, তারপর হচ্ছে এক্সোপথালমোস, এগুলো শুধুমাত্র আমরা কিসে পাবো, গ্রেভস ডিজিজে পাবো। কিসে পাবো, গ্রেভস ডিজিজে পাবো। তাহলে একটা পেশেন্টের আপনি যদি দেখেন যে যার থাইরয়েডের ফিচার গুলো আছে, সাথে হচ্ছে তার এক্সোপথালমাস আছে, তখন আপনি থাইরোটক্সিকোসিসের অন্য যে কারণগুলো আছে, অন্য অনেকগুলো কারণে থাইরোটক্সিকোসিস হয়, সেগুলো চিন্তা করার কোনো কারণ নাই। আপনি সাথে সাথে চিন্তা করবেন যে এটা গ্রেভস ডিজিজ হওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক আছে। কারণ তারা বলতেছে যে অনলি থাইরোটক্সিকোসিস যেটা হচ্ছে অপথালমোপ্যাথি হয়, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ হচ্ছে এক টাইপের থাইরোটক্সিকোসিস, ঠিক আছে। তাহলে গ্রেভস ডিজিজে কি কি হয়, পেরিঅরবিটাল ইডেমা হয়, কনজাংটিভাল ইরিটেশন হয়, এক্সোপথালমস হয়। তাহলে এটা আমরা মনে রাখি কি দিয়ে, পেডি দিয়ে। কি দিয়ে মনে রাখি, পেডি। পি দিয়ে পেরিঅরবিটাল এডেমা, ইতে এক্সোপথালমস, ডিতে ডিপ্লোপিয়া, আইতে ইরিটেশন। দেখেন এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এরকম একটা পেশেন্ট যদি আসে, তাহলে আপনি চিন্তা করুন গ্রেভস ডিজিজ। কিন্তু অনেক সময় এক্সোপথালমস দেখেই যে গ্রেভস ডিজিজ ভাবতে হবে তা না, অনেকগুলা কারণে এক্সোপথালমস হতে পারে গ্রেভস ডিজিজ ছাড়াও। আরো অনেকগুলা ডিজিজে, বিশেষ করে লিম্ফোমা, বিভিন্ন ক্যান্সার, হ্যাঁ, তারপর হচ্ছে আইয়ের অনেকগুলা ডিজিজ, আইয়ের অনেকগুলা টিউমার এক্সোপথালমস হতে পারে। বাট যখন দেখবেন যে একটা পেশেন্টের থাইরোটক্সিক ফিচার গুলো আছে, সাথে হচ্ছে তার এক্সোপথালমাস আছে, তখন আপনি ভাববেন এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। আবার
পেরি প্রিটিভিয়াল মিক্সিডেমা এবং থাইরয়েড অ্যাক্রোপেচি। প্রিটিভিয়াল মিক্সিডেমা এবং থাইরয়েড অ্যাক্রোপেচি এগুলা শুধুমাত্র গ্রেভস ডিজিজে পাওয়া যায়। তাহলে আপনাকে ভাইবায় বা আপনাকে হচ্ছে এমসিকিউতে বা একটা সিনারিওতে রিটেনের একটা সিনারিওতে দিয়ে দিল যে পেশেন্টের থাইরয়েডের এরকম হাইপার থাইরয়েডিজমের এরকম ফিচারগুলো আছে, সাথে হচ্ছে তার প্রিটিভিয়াল মিক্সিডেমা আছে, তাহলে আপনি মাস্ট আপনাকে ডায়াগনোসিসে লিখতে হবে এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। কারণ হচ্ছে প্রিটিভিয়াল মেক্সিডিমা এবং থাইরয়েড অ্যাক্রোপেসি এগুলো শুধুমাত্রই গ্রেভস ডিজিজে পাওয়া যায়। ঠিক আছে, এই যে দেখেন ডেভিডসন বলতেছে যে থাইরয়েড অ্যাক্রোপেসি এবং প্রিটিভিয়াল মেক্সিডিমা আর অলসো স্পেসিফিক টু গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজের জন্য এরা স্পেসিফিক, শুধুমাত্র গ্রেভ ডিজিজে এগুলা হয়। ওকে, তো আমরা থাইরয়েড যে ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার, এগুলোর জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করবো? আমরা সাধারণত ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করি হচ্ছে টিএসএইচ, সেরাম টিএসএইচ। তারপরে ধরলে একটা পেশেন্ট আপনি তার চিন্তা করতেছেন তার হচ্ছে থাইরোটক্সিকোসিস, তাহলে সবার প্রথমে আপনি করবেন হচ্ছে সেরাম টিএসএইচ। তারপরে আপনি করবেন হচ্ছে সেরাম ফ্রি টি4। তারপরে যদি আপনি কি করতে না পারেন তাহলে করবেন সেরাম টি3। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সে যাবেন। প্রথমে সেরাম টিএসএইচ, তারপর হচ্ছে সেরাম ফ্রি টি4, তারপরে হচ্ছে সেরাম FT3। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আর কি কি ইনভেস্টিগেশন করি? মূলত গ্রেভস ডিজিজে যে জিনিসটা হয়, আমরা যদি গ্রেভস ডিজিজের প্যাথোফিজিওলজিটা একটু দেখার চেষ্টা করি। গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজ, তাহলে টিএসএইচ আমরা জানি হচ্ছে আমাদের কোন জায়গায় কাজ করে, থাইরয়েড ফলিকুলার সেলে গিয়ে কাজ করে। থাইরয়েড ফলিকুলার সেলে কাজ করে, ফলিকুলার সেলে গিয়ে কাজ করে কি বলে যে তুমি বেশি বেশি থাইরয়েড হরমোন সিনথেসিস করো। তাহলে ফলিকুলার সেলে এখানে কি থাকে? টিএসএইচ রিসেপ্টর থাকে। তো এই গ্রেভ ডিজিজে কি হয়, টিএসএইচ রিসেপ্টরের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে টির্যাব। টিরেপ মানে হচ্ছে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। এই টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি কি করে, এই টিএসএইচ রিসেপ্টরকে গিয়ে বেশি বেশি স্টিমুলেশন দেয়, বেশি বেশি স্টিমুলেশন দেয়, যার ফলে হচ্ছে থাইরয়েড ফলিকুলার সেলের মধ্যে একটা সিগন্যাল যায় যে বেশি বেশি T3 T4 তৈরি করো, যার ফলে বেশি বেশি T3 T4 তৈরি হয়। তাহলে আমরা গ্রেভস ডিজিজে আমরা কি করব? থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি চেক করব, টি র্যাব আমরা চেক করব। ঠিক আছে, আচ্ছা। তো এটা বলতেছে যে when biochemical thyrotoxicity has been confirmed, measurement of TSH receptor antibody is recommended। ঠিক আছে, when TSH receptor antibody is not available, এটা কিন্তু বলে দিচ্ছে আপনাকে, এমসিকিউ তে আসতে পারে যে যদি কোনো কারণে TSH receptor antibody অ্যাভেলেবল না থাকে তখন হচ্ছে আমরা কি করব? রেডিও আইসোটোপ স্ক্যানিং করতে পারি। আবার থাইরয়েডের পেশেন্ট যেগুলো আছে তাদের হচ্ছে আমরা ইসিজি করতে পারি। ইসিজি করলে আমরা কি পাবো? যেহেতু তার হার্টবিট বেশি, পালপিটেশন হচ্ছে, তাকে আমরা সাইনাস টাকিকার্ডিয়া পেতে পারি। এবং থাইরোটক্সিকোসিস পেশেন্টের খুব কমনলি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন আমরা পেতে পারি, এফিব পেতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস কি? ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস এটা আপনাদের অত বেশি জানার দরকার নাই, বাট তাও জেনে রাখেন, কেউ যদি কোনো কারণে বাইরে থেকে বেশি লেবোথাইরক্সিন খায় তাহলে তার হচ্ছে ফেকলি থাইরয়েড হরমোন গুলো একটু বেশি দেখাবে, সেটা হচ্ছে ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস। এগুলো এখন জানা দরকার নাই, আমাদের টার্গেট হচ্ছে এখন পরীক্ষা পাস করা। তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে জানলাম। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে আমরা কি কি হরমোন মেজার করি? আমরা সেরাম ফ্রি T4 মেজার করি, সেরাম টিএসএইচ মেজার করি, সেরাম ফ্রি T3 মেজার করি, কিন্তু টিআরএইচ খুব কম মেজার করি, এগুলো মেজার করা হয় না। প্রাইমারি থাইরোটক্সিকোসিসে কি হবে? প্রাইমারি থাইরোটক্সিকোসিসে আমরা সেরাম ফ্রি ফ্রি T4 এবং সেরাম ফ্রি T3 এগুলো বেশি পাবো। আর সেরাম টিএসএইচ কি হবে? নন ডিটেক্টেবল বা একদম কমে যাবে। যখন T4 এবং T3 অনেক বেড়ে যাবে, এগুলো যখন বেড়ে যাবে তখন হচ্ছে স্বাভাবিকভাবেই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে তারা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে বলবে তোর ভাই আর কোনো টিএসএইচ রিসেপ্টর মানে কি করা রিলিজ করার দরকার নাই, আমরা অলরেডি বেশি আছি, এখন টিএসএইচ টা তুই একটু থামায় রাখ। তখন দেখা যাবে পিটুইটারি টিএসএইচ প্রোডাকশন করা একদম কমায় দিবে, বা আমাদের সেরামে আমাদের ব্লাডে টিএসএইচ আমরা ডিটেক্ট করতেই পারবো না, নন ডিটেক্টেবল। এর হচ্ছে প্রাইমারি থাইরোটক্সিকোসিস, মানে থাইরয়েড গ্ল্যান্ড নিজে থেকেই কোনো একটা কারণে টিএসএইচ এর স্টিমুলেশন ছাড়াই বেশি বেশি কি তৈরি করতেছে? থাইরয়েড হরমোন সিনথেসিস করতেছে। তারপর হচ্ছে অ্যান্টিবডি, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি আমরা দেখি মূলত কিসের জন্য?
গ্রেভস ডিজিজের জন্য। আর টিপিও অ্যান্টিবডি, থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি মূলত আমরা দেখি হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিসের জন্য। হাসিমোটো থাইরয়েডাইটিস কি করে? হাইপোথাইরয়েডিজম করে। তাহলে টিপিও অ্যান্টিবডি, টিপিও অ্যান্টিবডি আমরা হাসিমোটো থাইরয়েডিজমের জন্য দেখি। তারপর হচ্ছে রেডিও আয়োডিন আপটেক টেস্ট, এটা আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা থাইরয়েড ইউএসডি, একজন প্রেগনেন্ট মহিলা, তো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমরা ধরেন তার ক্ষেত্রে আমরা তার থাইরয়েড গ্ল্যান্ড পালপেট করে একটা থাইরয়েড নডিউল পাইলাম, বা থাইরয়েড গ্ল্যান্ড একটু এনলার্জড পাইলাম, তখন কিন্তু আমি কি করব না, টিএসএইচ বা T3 এগুলা কাউন্ট করতে গেলে দেখা যায় যে প্রেগনেন্সির সময় থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন এগুলো একটু বেড়ে যায়, যার ফলে টোটাল বডির T3 T4 বেড়ে যায়, কিন্তু একটা অ্যাবনর্মাল রেজাল্ট আপনাকে শো করতে পারে। তখন হচ্ছে আমরা মূলত থাইরয়েড ইউএসডি করি, থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করি। তাহলে প্রেগনেন্সিতে যদি আমরা কি পাই, কারো থাইরয়েড নডিউল পাই, তখন হচ্ছে আমরা থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করি। আবার নর্মালি আরো কারো যদি আমরা থাইরয়েড নডিউল পাই বা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ পাই, আমরা কি করি? থাইরয়েড সিন্টিগ্রাফি করি। কি করি? থাইরয়েড সিন্টিগ্রাফি করি 99 টেকনিশিয়াম দিয়ে, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ টেকনিশিয়াম দিয়ে থাইরয়েড সিন্টিগ্রাফি। তো এই যে থাইরয়েড সিন্টিগ্রাফি করে, তার একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু আমি রেডিও অ্যাক্টিভ টেকনিশিয়াম দিয়ে আমি থাইরয়েড সিন্টিগ্রাফি করবো না, তখন হচ্ছে তার ক্ষেত্রে আমি থাইরয়েড ইএসডি করবো। খুব সুন্দর এসবিএস সিনারিওতে আসে, এফসিপিএস এ, এমআরসিপি তে, যে একজন প্রেগনেন্ট মহিলা তার হচ্ছে এরকম এরকম একটা থাইরয়েড এনলার্জ পাওয়া গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখন আপনার জন্য অপশন কি, আপনাকে সবগুলো অপশন দিবে তো, বাট বেস্ট অপশন কোনটা সেটা হচ্ছে থাইরয়েড ইউএসডি। তারপরে টিস্যু ডায়াগনোসিস আমরা ফাইন নিডল রেসপিরেশন সাইটোলজি করি, এফএনএসি করি। বিশেষ করে এফএনএসি আমরা হচ্ছে পেপিলারি থাইরয়েড কার্সিনোমাতে এফএনএসি ইউজ করতে পারি। বাট আমরা ফলিকুলার ফলিকুলার এডিনোমা, থাইরয়েডের ফলিকুলার এডিনোমা এবং ফলিকুলার ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসি ইউজ করি না, আমরা তখন বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজিতে যাই। কারণ হচ্ছে ফলিকুলার এডিনোমা এবং ফলিকুলার কার্সিনোমাতে কি হয়, আমাদের ব্লাড ভেসেল গুলাতে ইনভেশন হয়, ব্লাড ভেসেল গুলাতে হেমাটোজেনাস ইনভেশন হয়। তো হেমাটোজেনাস ইনভেশন হলো কিনা, ক্যাপসুল রাপচার্ড হইলো কিনা, ঠিক আছে, এটা কিন্তু আমি একটা নির্দিষ্ট সেল দিয়ে বুঝতে পারবো না, এই জন্য আমার পুরো টিস্যুটা দেখতে হবে। এটা মূলত ফলিকুলার এডিনোমা, ফলিকুলার কার্সিনোমার জন্য। আদার আমরা কি কি দেখি? মূলত আমরা দেখি হচ্ছে ইসিজি। ইসিজিতে আমরা হাইপার থাইরয়েডিজমে কি পাই, এট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি, ট্যাকিকার্ডিয়া পেতে পারি। তারপর হচ্ছে লিপিড প্রোফাইল। তো আমরা হচ্ছে থাইরোটক্সিকোসিস যখন হয়, তার যখন হচ্ছে হাইপার থাইরয়েডিজম হয়, তখন হচ্ছে আমরা তখন হচ্ছে আমরা কি পাই, তখন হচ্ছে আমরা লিপিড প্রোফাইল গুলা অল্টার পাবো, লিপিড প্রোফাইলটা অল্টার পাবো, ঠিক আছে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে আমরা হাইপার কোলেস্টেরোলিমিয়া পাই। তখন হচ্ছে যে এলডিএল যে রিসেপ্টর আছে লিভারের মধ্যে, এই এলডিএল রিসেপ্টর তেমন কাজ করতে পারে না। থাইরয়েড হরমোন এই এলডিএল রিসেপ্টরটাকে মানে কাজ করায়, ঠিক আছে। যখন হচ্ছে হাইপোথাইরয়েডিজম হলো, তাহলে এই এলডিএল রিসেপ্টরটা কি হয়ে যাবে, একটু একটু হইলেও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এভাবে মনে রাখেন, একটু হলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যার ফলে আমাদের ব্লাড স্ট্রিমে টোটাল কোলেস্টেরল বেড়ে যাবে, ঠিক আছে, টোটাল কোলেস্টেরল বেড়ে যাবে। তাহলে আমরা হাইপোথাইরয়েডিজমে কি পাই, হাইপার কোলেস্টেরোলিমিয়া পাই। তখন হচ্ছে এলডিএল ব্লাডের মধ্যে বেশি থাকবে, এইচডিএল কমে যাবে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। ব্লাড গ্লুকোজ লেভেল ব্লাড গ্লুকোজ লেভেল আমরা জানি, আমরা উপরে উপরে আসছি, যে আমাদের যে থাইরয়েড হরমোন কি করে ব্লাড গ্লুকোজ লেভেলের উপর, এই যে দেখেন, ব্লাড গ্লুকোজের উপর আমাদের হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করে, এনহ্যান্স ইনসুলিন সেন্সিটিভিটি সে হচ্ছে বাড়ায়, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ, গ্লাইকোজেন গুলা হচ্ছে ভেঙে সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে, হ্যাঁ, তো ভেঙে গ্লুকোজ তৈরি করে। তো আমরা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে পাই, বাট এগুলো কমনলি দেখা হয় না, ইসিজি দেখা হয়, খুবই কমনলি ইসিজি দেখা হয়। তারপর হচ্ছে আমরা লিপিড প্রোফাইল দেখি, হাইপোথাইরয়েড পেশেন্ট গুলা লিপিড প্রোফাইল দেখি। ওকে, তো এখন হচ্ছে আমরা চলে আসি হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। তো আমরা গ্রেভস ডিজিজ বা গ্রেভস থাইরোটক্সিকোসিসের প্যাথোফিজিওলজি আমরা অলরেডি পড়ে ফেলছি, যে 95% গ্রেভস ডিজিজের পেশেন্ট তাদের হচ্ছে কি থাকে, অ্যান্টি থাইরয়েড টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ থাকে, ঠিক আছে। এখানে কি কি তৈরি হয়,
ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি তৈরি হয়, ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি তৈরি হয়। তো এই যে মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডটক্সিকোসিস, সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে হাইপারথাইরয়েডিজম, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। 76% যারা হচ্ছে হাইপারথাইরয়েড তাদের হচ্ছে গ্রেভস ডিজিজ হয়। তারপর হচ্ছে 14%-এর ক্ষেত্রে মাল্টিনোডিউলার গোয়েটার, এই টক্সিক মাল্টিনোডিউলার গোয়েটার থেকে এক্সেসিভ T4 T3 রিলিজ হলে হাইপারথাইরয়েডিজম হতে পারে। সলিটারি থাইরয়েড এডিনোমা, যেমন এই ধরেন পুরা থাইরয়েড গ্ল্যান্ড পুরোটা ভালো আছে, কিন্তু হঠাৎ করে এখানে এমন একটা এডিনোমা, সলিটারি একটা সিঙ্গেল একটা এডিনোমা হইলো যেটা থেকে অতিরিক্ত T3 T4 রিলিজ হচ্ছে, এটাকে আমরা বলি সলিটারি থাইরয়েড এডিনোমা। এক্ষেত্রেও হাইপার থাইরয়েডিজম হতে পারে। তারপর হচ্ছে থাইরয়েডাইটিস, বিশেষ করে আমরা যদি দেখি যে রিয়েক্টিভ থাইরয়েডাইটিস, রিয়েক্টিভ থাইরয়েডাইটিস বা ডিকুয়েরভিয়ান থাইরয়েডাইটিস, এগুলোতে কি হয় যে থাইরয়েডাইটিস গুলায় থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হয়। তো ইনফ্লামেশন হওয়ার প্রাথমিক পর্যায়ে যখন হচ্ছে ব্লাড ভেসেল গুলা, ইনফ্লামেশন হলে কি হবে, ব্লাড ভেসেল গুলা ডায়ালিট হবে, ব্লাড ভেসেলের যে পোর গুলা আছে, ভাস্কুলার এন্ডোথেলিয়াম গুলা ডায়ালিট হবে, এগুলোর মধ্যে পোর সৃষ্টি হবে, যার ফলে কি হয়, আহ, এগুলো হচ্ছে বড় হয়। এবং সাথে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডে কিছু ড্যামেজ হয় ইনফ্লামেশনের ফলে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড তার মধ্যে স্টোরড যে T4 T3 আছে সেগুলো ইনিশিয়ালি রিলিজ করে দেয়। তাহলে যে কোনো একটা থাইরয়েডাইটিস থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশন, এগুলোতে আমরা কি পাই, প্রাথমিক অবস্থায় 2-3 সপ্তাহ বা 3-4 সপ্তাহ আমরা হচ্ছে হাইপার থাইরয়েডিজম পাই। কিন্তু একটা পর্যায়ে কি শেষ হয়ে যায়, স্টোরড যে হরমোন ছিল, স্টোরড হরমোন গুলা শেষ হয়ে যায়। তারপরে পরবর্তীতে আমরা কি পাই, হাইপো হাইপোথাইরয়েডিজম পাই। তাহলে রিজেক্টিভ থাইরয়েডিস বা যে কোনো থাইরয়েডাইটিসে আমরা প্রথমে হাইপার থাইরয়েডিজম পাই, তারপরে হাইপোথাইরয়েডিজম পাই। এক্সট্রা থাইরয়েড সোর্স থেকেও কি হইতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, যেমন হচ্ছে স্ট্রোমা ওভারি। তারপর হচ্ছে ফ্যাকটিসিয়াস থাইরয়েডাইটিস, যেটা হচ্ছে ফেক থাইরোটক্সিকোসিস। স্ট্রোমা ওভারি হচ্ছে ওভারির একটা টিউমার, যেটাকে স্ট্রোমা ওভারি বলে, যেখান থেকে একটোপিক ভাবে থাইরয়েড হরমোন সিনথেসিস হয়। এবং টিএসএইচ ইনডিউস, আমাদের পিটুইটারি থেকে যদি বেশি বেশি টিএসএইচ তৈরি হয়, পিটুইটারিতে যদি কোনো টিউমার হয়, তাহলে বেশি বেশি টিএসএইচ, এন্টেরিয়র পিটুইটারিতে কোনো টিউমার হলে বেশি বেশি টিএসএইচ তৈরি হবে। বেশি বেশি টিএসএইচ যদি তৈরি হয়, টিএসএইচ এসে বেশি বেশি থাইরয়েড ফলিকুলার সেল স্টিমুলেশন দিবে, যার ফলে থাইরোটক্সিকোসিস হতে পারে। তাহলে টিএসএইচ ইনডিউস টিএসএইচ সিক্রেটিং পিটুইটারি টিউমার, কোরিও কার্সিনোমা, এই কোরিও কার্সিনোমাতে কি হয়, বেশি বেশি টিএসএইচ তৈরি হয়। যদিও এটা এই কোরিও কার্সিনোমা থেকে এই যে টিএসএইচ টা আসতেছে, এটা যদিও পিটুইটারি থেকে আসতেছে না, কিন্তু এই বেশি বেশি টিএসএইচ তৈরি হওয়ার কারণেও এইটা ফলিকুলার সেলে স্টিমুলেশন দেওয়ার কারণে থাইরোটক্সিকোসিস হতে পারে। থাইরয়েড নিওপ্লাজম, ফলিকুলার কার্সিনোমা, তারপর হচ্ছে মেটাস্টেটিক থাইরয়েড গ্ল্যান্ড, সেক্ষেত্রেও থাইরোটক্সিকোসিস হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইবা প্রশ্ন, সাথে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রিটেনের প্রশ্ন। এবং যেহেতু আপনাকে প্রস্তুতি নিতেই হবে, আপনি যদি সেটা ডেভিডসন বেজে একটা প্রস্তুতি নেন, তাহলে ইনশাল্লাহ আশা করি সেটা স্যারদের অনেক পছন্দ হবে আপনার আনসার দেওয়ার প্যাটার্নটা। তো তারপর হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা অলরেডি ক্লিনিক্যাল ফিচার গুলা একবার দেখে আসছি আমরা যখন ফিজিওলজিটা পড়তেছিলাম। তাহলে একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট তার কি হবে, ওয়েট লস হবে, হ্যাঁ, ডিসপাইট নর্মাল ও ইনক্রিজ অ্যাপিটাইট। ডিভিশনের চার্টটা আমরা অলরেডি দেখে ফেলছি। তারপর হচ্ছে হিট ইনটলারেন্স হবে, সুইটিং হবে, তারপর হচ্ছে তার পালপিটেশন হবে, ট্রেমর হবে, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে, অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটির কারণে। তারপর হচ্ছে ডিসনিয়া হবে, ফেটিক হবে, কারণ হচ্ছে তার বডিতে মেটাবলিজম বেড়ে যাচ্ছে, যার ফলে অক্সিজেন ডিমান্ড বেশি হচ্ছে, যার ফলে তার ফেটিক হবে। ইরিটেবিলিটি, এটা অলরেডি বলছি আমি। তারপর হচ্ছে ডায়রিয়া হতে পারে, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন বেশি বেশি যখন অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে গাট মোটিলিটিটা বেড়ে বেড়ে যায়। এনজাইটি হতে পারে, অলিগোমেনোরিয়া হতে পারে, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন অতিরিক্ত আহ, যখন বেড়ে যায়, এই থাইরয়েড হরমোনের সাথে একটা রিলেশন আছে হচ্ছে প্রোলাকটিন। কিসের রিলেশন আছে, প্রোলাকটিন। আপনারা ডেভিসনের একটা চার্টে পড়বেন, আহ, দেখবেন যে টিআরএইচ, থাইরয়েডট্রপিক রিলিজিং হরমোন, এটা কি করে, প্রোলাকটিনকে স্টিমুলেশন দেয়। বা প্রোলাকটিন যখন বেড়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে এফএসএইচ, এলএইচ লেভেল, এগুলো হচ্ছে অল্টারেশন হয়। ফলে যখন হাইপার থাইরয়েডিজম হবে, তখন হচ্ছে বডির মধ্যে প্রোলাকটিন লেভেল, এফএসএইচ, এলএইচ লেভেল, এগুলো হচ্ছে একটু অল্টার্ড হয়ে যাবে, যার ফলে হচ্ছে অলিগোমেনোরিয়া হয়। সাইন, কি কি সাইন আমরা পাবো, এগুলো পাবো আমরা সিমটমস। একটা পেশেন্ট হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস আমার কাছে কি সিমটমস নিয়ে আসবে, আমি সাইন কি পাবো, তার হচ্ছে ওয়েট লস, ট্রেমর, পামারের এরিদেমা, সাইনাস ট্যাকিকার্ডিয়া পেতে পারি। তারপর হচ্ছে আইয়ের মধ্যে লিড ডিটেকশন পেতে পারি। একটা জিনিস মনে রাখবেন যে থাইরোটক্সিকোসিস সব ধরনের
থাইরোটক্সিকোসিসে আমরা কি পাই? লিডলিং লিড রিঅ্যাকশন পাই। শুধুমাত্র গ্রেভস ডিজিজে আমরা কি পাই? পেরিঅরবিটাল এডেমা, এক্সোপথ্যালমাস, কনজাংটিভাল ইরিটেশন, কনজাংটিভাল কেরোসিস, এক্সপোজার কেরাটাইটিস, ডিপ্লোপিয়া এবং অপটিক নার্ভ কম্প্রেশন। তাহলে এগুলো অনলি ইন গ্রেভস ডিজিজ। এটা কিন্তু খুব সুন্দরভাবে যদি আপনি বলেন, স্যাররা অনেক খুশি হবে। তারপর হচ্ছে আমরা যদি এক্সামিনেশন করি, এক্সামিনেশন আমরা কি পাবো? এভাবে লিখবেন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সিমটমস, এটা হচ্ছে এক্সামিনেশন। আমি কি পাবো? থাইরয়েড গ্ল্যান্ড একটু এনলার্জ পাবো। তারপর হচ্ছে আমি স্টেথোস্কোপ লাগিয়ে যদি শুনি, থাইরয়েড ব্রুই শোনা যাবে। তারপর হচ্ছে আমি হাইপারটেনশন পেতে পারি, সিস্টোলিক, বিশেষ করে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন। তারপর হচ্ছে পেরিট্রিভিয়াল, প্রিটিভিয়াল মিক্সিডেমা, প্রিটিভিয়াল মিক্সিডেমা, এটা হচ্ছে গ্রেভস, স্পেসিফিক গ্রেভসে আমরা প্রিটিভিয়াল মিক্সিডেমা পাবো। তারপর হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপেচি, থাইরয়েড হাইপার থাইরয়েডিজমে এক ধরনের ক্লাবিং হয় গ্রেভসে, সেটাকে আমরা বলি হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপেচি, মানে বোনি প্রলিফারেশন হয় শুধুমাত্র গ্রেভস ডিজিজ, যেটাকে আমরা থাইরয়েড অ্যাক্রোপেচি বলি। তো ইনভেস্টিগেশন আমরা প্রাইমারি হাইপার থাইরয়েডিজমে T3 T4 কি পাবো? T3 T4 এলিভেটেড পাবো। প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে T3 ফ্রি T4 এলিভেটেড। তাহলে ফ্রি T3 T4 যদি এলিভেটেড হয়, টিএসএইচ কি হবে? ভেরি লো অর আনডিটেক্টেবল, ভেরি লো অর আনডিটেক্টেবল। তারপর হচ্ছে আমরা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে থাইরয়েড ডিজিজ অ্যান্টিবডি করব। তারপরে আমরা তাও যদি ডায়াগনোসিস করতে না পারি, তখন হচ্ছে আমরা করব হচ্ছে থাইরয়েড সিন্টিগ্রাফি উইথ 99 টেকনিশিয়ান, এবং সাথে হচ্ছে আমরা ইসিজি করতে পারি। এখানে হচ্ছে সাইনাস টাকিকার্ডিয়া পাবো, এট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। তারপর হচ্ছে যদি আমরা থাইরয়েড সিন্টিগ্রাফি করি, দেখেন এখানে একদম লো আপটেক, থাইরয়েড সিন্টিগ্রাফি করলাম 99 টেকনিশিয়ান দিয়ে, এখানে একদম লো আপটেক। লো আপটেক হলে আমরা এগুলো চিন্তা করি, এগুলো হচ্ছে ইনফ্লামেশন। হ্যাঁ, কোনো অ্যাক্টিভ ফোকাই নাই যেটাকে অতিরিক্ত থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনফ্লামেশন। যেমন হচ্ছে এক্সট্রা থাইরয়েডাল T4 সোর্স, মানে বাইরে থেকে কেউ T4 খাচ্ছে, ফ্যাকটিসিয়াস থাইরয়েডাইটিস হতে পারে বা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস হতে পারে। যদি এরকম আমরা লোকালাইজড একটা আপটেক দেখি, তাহলে এটা হচ্ছে টক্সিক, সলিটারি টক্সিক এডিনোমা। কিন্তু এরকম দেখা যায় পেচি আপটেক, এখানে একটা আপটেক, এখানে একটা আপটেক, এখানে একটা আপটেক, তাহলে এটা হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গোয়েটা। আর ডিফিউজ আপটেক যদি দেখা যায়, ডিফিউজ পুরো থাইরয়েড গ্ল্যান্ড জুড়ে ডিফিউজ আপটেক, এটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে এটা হচ্ছে থাইরয়েড সিন্টিগ্রাফি ডেভিডসনের মতে। আর খুব সুন্দরভাবে ডিভিশন একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে যে দেখেন এখানে যদি আপনি এই চার্টটা ভালোভাবে শিখে ফেলেন, তাহলে আপনি এফসিপিএস এক্সামে মাস্ট একটা প্রশ্ন পাবেন এখান থেকে, প্লাস হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনি এখান থেকে কোয়েশ্চেন পাবেন। সাথে আপনাদের প্রফিও এখন যেহেতু কিছু ইন্টেলেকচুয়াল প্রশ্ন করে, আগের মতো গদবাদা কোয়েশ্চেন করে না, এই চার্টটা একটু পড়তে হবে। তো কি হয়, যদি দেখি আমরা T3 T4 বেশি এবং টিএসএইচ নর্মালি কি হবে? আনডিটেক্টেবল। এটা হচ্ছে প্রাইমারি থাইরয়েডটক্সিকোসিস। T3 T4 শুধুমাত্র T4টা রাইজড, T4টা বাড়ছে কিন্তু T3টা বাড়ে নাই। T4টা কি? আমরা যখন ওষুধ খাই, হচ্ছে লেভোথাইরক্সিন খাই, এটা হচ্ছে T4। হ্যাঁ, T4, তখন হচ্ছে T4টা বাড়তি আছে কিন্তু T3টা নর্মাল, আর টিএসএইচটাও আনডিটেক্টেবল। তাহলে এই পেশেন্টটার এমন হইতে পারে যে সে ওভার ট্রিটমেন্ট, সে লেভোথাইরক্সিন বেশি খেয়ে ফেলছে, যার ফলে T4টা একটু বেশি বেড়ে গেছে। আবার এমন হইতে পারে ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস। তাহলে তারপর হচ্ছে T4 T3 এগুলো হচ্ছে আপার লিমিট। হ্যাঁ, T4টা নর্মাল আপার লিমিট, T3টা রাইজড, T3টা একটু বেড়ে গেছে, T4টা বাড়ে নাই, বাট নর্মাল তার আপার রেঞ্জে আছে, নর্মালের আপার রেঞ্জে আছে। টিএইচটা আনডিটেক্টেবল, টিএসএইচ। তাহলে এটা হচ্ছে আমরা প্রাইমারি T3 টক্সিকোসিস বলি। তাহলে T3টা কোনো কারণে বেড়ে গিয়ে টিএসএইচটাকে কমিয়ে দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই ভাই, আমাকেও ধরছিল। সেটা হচ্ছে যে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস বলতে কি বুঝি? সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস আমরা বলতে বুঝি যে থাইরয়েড হরমোন তার নর্মাল রেঞ্জের আপার লেভেলে আছে, এখনো সে বাড়ে নাই। থাইরয়েড হরমোন গুলা T3 এবং T4 এখনো তারা বাড়ে নাই সেই লেভেলে, কিন্তু তারা যেহেতু আপার রেঞ্জে আছে, বর্ধমান অবস্থায় আছে, ঠিক আছে, তখন তারা কি করে? তাদের যেহেতু থাইরয়েড হরমোন বাড়তেই আছে কিন্তু তার এখনো নর্মাল রেঞ্জকে ক্রস করে নাই, বাট তারা কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে টিএসএইচ কে কমিয়ে দিচ্ছে, তখন টিএসএইচটা আনডিটেক্টেবল দেখায়। টিএসএইচ আনডিটেক্টেবল মানে কি? হাইপারথাইরয়েডিজম। বাট থাইরয়েড হরমোন গুলো এখনো কি হয় নাই? ওই হাইপারথাইরয়েডিজমের লেভেলে যায় নাই। তাহলে ওইটা এখনো পুরোপুরি হাইপারথাইরয়েডিজম হয় নাই, বাট কিছুদিন পরে সেটা থাইরোটক্সিকোসিস হয়ে যাবে বা হাইপারথাইরয়েডিজমে এগ্রাভেট করবে, ফ্লেয়ার করবে। এখন হয়তো সে ট্রানজিয়েন্ট একটা গুপ্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে, কিছুদিন পরে কিন্তু সে কি হয়ে যাবে? থাইরোটক্সিকোসিসে টার্ন করবে। তাহলে তখন আমরা দেখতে পাই যে T3 T4 ফ্রি, T3 T4 আপার রেঞ্জ অফ দ্য নর্মাল লিমিট, আর টিএসএইচ আনডিটেক্টেবল। এর বলে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস কেন ডেঞ্জারাস? কারণ এই ধরনের পেশেন্ট গুলো ডায়াগনোজড অবস্থায় থাকে না, তারা কার্বিমাজল, প্রোপাইল থাইরোসিল বা অ্যান্টি থাইরয়েড ড্রাগ যেগুলো, এগুলো নিতে থাকে না। যার ফলে কি হয়,
তাদের খুব স্ট্রং একটা মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। কি এট্রিয়াল ফিব্রিলেশন? আপনার ডিভিশন করলে দেখবেন যে সাবক্লিনিক্যাল থাইরয়েডটক্সিকোসিস পেশেন্ট তাদের হচ্ছে কি হয়, এট্রিয়াল ফিব্রিলেশন হয়। এবং লম্বা সময় ধরে যদি কারো টিএসএইচ আনডিটেক্টেবল থাকে, তাহলে তার একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর হচ্ছে টিএসএইচ যদি কম থাকে তাহলে অস্টিওপোরোসিস হওয়া। অস্টিওপোরোসিস হওয়া, ঠিক আছে? আচ্ছা, তো এমিউডারন থেরাপি এটা আমাদের এখন ফাইনাল প্রফের জন্য এত জরুরি না, বাট আমরা একটু দেখার চেষ্টা করি যে কারো যদি কি থাকে থাইরয়েড হরমোন, তার মেইন পিটুইটারি গ্ল্যান্ড থেকেই থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে না। পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি থাইরয়েড হরমোন রিলিজ না হয়, তাহলে কি হবে, এই টিএসএইচ মানে টিএসএইচটা যদি পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ না হয়, তাহলে সে থাইরয়েড গ্ল্যান্ড ফলিকুলার সেলে গিয়ে কোনো স্টিমুলেশন দিবে না, যার ফলে হচ্ছে P33 P34 এগুলোও তৈরি হবে না। এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে পিটুইটারি গ্ল্যান্ড তখন হচ্ছে ফাংশনিং না। আচ্ছা, আর প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে যে আমাদের P33 কোনো কারণে থাইরয়েডের কোনো কাজ কজে, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো কারণে থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে না, যার ফলে হচ্ছে তারা কি করে দিবে, ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচটাকে বাড়ায় দিবে, পিটুইটারিতে সিগন্যাল দিবে যে আমরা কোনোভাবেই থাইরয়েড হরমোন সিনথেসিস করতে পারছি না, তুমি বেশি বেশি টিএসএইচ প্রোডাকশন করো যেন আমরা বেশি বেশি থাইরয়েড হরমোন সিনথেসিস করতে পারি। কিন্তু বেশি বেশি টিএসএইচ বাড়ে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা সমস্যার কারণে থাইরয়েড হরমোন গুলা বাড়ে না, সেটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সেম ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের থাইরয়েড হরমোন গুলা নর্মাল রেঞ্জের লোয়ার লিমিটে আছে, নর্মাল রেঞ্জের লোয়ার লিমিটে আছে, বাট তারা পুরোপুরি হাইপোথাইরয়েড রেঞ্জে এখনো যায় নাই। তো হাইপোথাইরয়েড রেঞ্জে যায় নাই, বাট তারা কিন্তু কন্টিনিউয়াস ফিডব্যাক দিতে আসছে কাকে, পিটুইটারিকে, কেন যেন থাইরয়েড টিএসএইচটা একটু বাড়ায়। তার ফলে পিটুইটারি কি করে, টিএসএইচ বাড়ায়, মাইল্ডলি লিমিটেড থাকে, 5 থেকে 20-এর মধ্যে থাকে, মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারে থাকে, বাট তারা কিন্তু এখন হাইপোথাইরয়েড রেঞ্জে যায় না। তখন এটাকে আমরা বলি হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? Okay, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট আমরা পড়লাম, যেটা আমাদের লাইফে অনেক কাজে লাগবে। আমরা থাইরয়েড সিন্টোগ্রাফি নিয়েও জানলাম আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা মূলত ট্রিটমেন্টটা কি করি আমরা। ট্রিটমেন্ট আমরা যেহেতু হাইপারথাইরয়েডিজম প্রথমত হচ্ছে আমরা ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিস করার পরে আমাকে সবার প্রথমে দেখতে হবে যে আসলে আন্ডারলাইং কজ কি। আন্ডারলাইং কজ এর উপর ভিত্তি করে আমি আসলে ট্রিটমেন্টটা করব। তবে অ্যান্টিথাইরয়েড ড্রাগ কি কি আছে আমাদের কাছে, মূলত কার্বিমাজল আছে, প্রোপাইল থাইরোসিল আছে। হ্যাঁ, প্রোপাইল থাইরোসিলটা আমরা ইউজ করি হচ্ছে প্রেগন্যান্সিতে, কার্বিমাজল বাকি সবার ক্ষেত্রে আমরা কার্বিমাজলটা ইউজ করি। তারপর হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিতে পারি, আমরা সার্জারি করতে পারি, বিশেষ করে সবচেয়ে বেশি কমন যেটা সাবটোটাল থাইরয়েডেক্টমি করা হয় বা নেয়াটোটাল থাইরয়েডেক্টমি করা হয়। তারপর সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেহেতু পেশেন্টের পালপিটেশন থাকে আমরা বিটা ব্লকার দিই। কিন্তু কোন পেশেন্টের আমি বিটা ব্লকার দিব, সে হচ্ছে হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট, থাইরয়েডটক্সিকোসিসের পেশেন্ট, কিন্তু তার ব্রঙ্কিয়াল এজমা আছে, তাহলে তখন তাকে কি হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, বেরাপমেল দিতে পারি, ঠিক আছে, বেরাপমেল দিতে পারি। তো এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা বলে দিছে, এটা ভাই ভাই মাস জিজ্ঞাসা করবে, রিটেনে আসবে যে অ্যান্টি থাইরয়েড ড্রাগ আমি কখন দেই। বিশেষ করে ফার্স্ট এপিসোড, 40 বছরের নিচে যদি কারো ফার্স্ট এপিসোড হয়, থাইরোটক্সিকোসিস হয়, তখন তাকে আমরা মূলত অ্যান্টিথাইরয়েড ড্রাগ চুজ করি। আর ব্রেস্ট ফিডিং যে মাদার গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা প্রোপাইল থাইরোসিল হচ্ছে চুজ করি, ঠিক আছে? প্রেগন্যান্সির ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা হচ্ছে প্রোপাইল থাইরোসিল চুজ করি। সার্জারি, সাবটোটাল থাইরয়েডেক্টমি আমরা কাদের করি, আসলে ইন্ডিকেশন কি, লার্জ সাইজ যদি গয়টার হয়, তারপর হচ্ছে ড্রাগ আমি ওরাল যে ড্রাগ গুলো আছে সেগুলো দিয়ে কন্ট্রোল হচ্ছে না, পুর ড্রাগ রেসপন্স খুবই কম। বাট কাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, প্রিভিয়াস যদি কোনো থাইরয়েড সার্জারি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, এবং এমন কোনো মানুষ যারা হচ্ছে বয়েজ পারফরমার, সিঙ্গার বা টিচার, সিঙ্গার এবং টিচার তারা হচ্ছে এই তাদের বয়েজের উপর হচ্ছে তাদের আর্নিং, বয়েজের উপর তাদের বেঁচে থাকা। তো কার কোনো কারণে আমি থাইরয়েড সার্জারি করলাম, তার হচ্ছে ভোকাল কর্ডের ক্ষতিগ্রস্ত করে ফেললাম, তারপর হচ্ছে যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এগুলো হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত করে ফেললাম, যার ফলে হচ্ছে সে কিন্তু তার বয়েসটা হর্স বয়েস হয়ে যাবে এবং সে আর সিঙ্গার টিচার থাকতে পারবে না। রেডিও অ্যাক্টিভ আয়োডিন, তো কেউ প্রেগনেন্সিতে আছে তাকে কিন্তু রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া যাবে না। বাট কারো বয়স হচ্ছে 40-এর বেশি, সে সার্জারির জন্য ফিট না, এবং সার্জারি করার পরেও আবার রিকারেন্স হয়েছে, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিই। তাহলে এগুলো একটু মনে রাখবেন। প্রেগনেন্ট লেডিতে আমরা কি দিই, প্রোপাইল থাইরোসিন দিই, বা সাবটোটাল থাইরয়েডক্টমি করতে পারলে সাবটোটাল থাইরয়েডক্টমি। তাহলে হাইপারথাইরয়েডিজমের যে সিনারি গুলো সেগুলো মূলত এভাবে নিয়ে আসে: পালপিটেশন, এক্সেসিভ সুইটিং, হিট ইনটলারেন্স, ওয়েট লস ডিসপাইট গুড অ্যাপিটাইট, এরকম ফিচার নিয়ে আসবে আপনাকে রিটেনে। আবার দিতে পারে প্রিটিবিয়াল ম্যাক্সিডামা অ্যাড করে দিতে পারে, তখন আপনাকে বলবে যে ডায়াগনোসিস কি। তখন যদি আপনি যদি লিখেন শুধুমাত্র থাইরোটক্সিকোসিস, তখন স্যার হয়তো 1-এর মধ্যে 0.5 দেবে, কিন্তু আপনি যদি সরাসরি লিখেন যে না, প্রিটিবিয়াল ম্যাক্সিডেমা
এবং এক্সোপথালমাস যেহেতু দিছে, তখন আপনি যদি লেখেন যে না গ্রেভস ডিজিজ, তখন হচ্ছে আপনি কিন্তু একের একই পাবেন। তো গ্রেভস ডিজিজ আমরা কি পাই? ট্রায়াড আমরা পড়ে ফেলছি, গ্রেভস ডিজিজের প্যাথোফিজিওলজি আমরা পড়ে ফেলছি। এখন আমরা আসলে আমরা থাইরোটক্সিকোসিস বা থাইরোটক্সিক স্টর্ম নিয়ে একটা পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। তবে দুইটা আমাদের হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটা মেডিকেল ইমার্জেন্সি আছে, একটা হচ্ছে থাইরোটক্সিক স্টর্ম এবং একটা হচ্ছে মিক্সেডেমা কোমা। তো থাইরোটক্সিক স্টর্ম কখন হয়? এটা হচ্ছে একিউট এক্সাজারবেশন অফ হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের একিউট এক্সাজারবেশন হইলেই মূলত হচ্ছে থাইরোটক্সিক স্টর্মটা হয়। তো এই যে থাইরোটক্সিক স্টর্ম, এই থাইরোটক্সিক স্টর্মের একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। কারণ হচ্ছে লম্বা সময় ধরে আমরা তাকে কোনো অ্যান্টি থাইরয়েড ড্রাগ দেই নাই, বাট সে যে কোনো সময় ফ্লেয়ার আপ করতে পারে। টিএসএইচ তার অলরেডি আনডিটেক্টেবল, T3 T4 আপার রেঞ্জ অফ নর্মাল লিমিট, একটু পরেই তারা থাইরয়েড হাইপার থাইরয়েড রেঞ্জে চলে যাবে। কিন্তু যখনই হাইপার থাইরয়েড রেঞ্জে চলে যায় তখন হচ্ছে আর কন্ট্রোল করা পসিবল হয় না। তাহলে এই যে অ্যাকিউট এক্সাজারবেশন অফ হাইপার থাইরয়েডিজম এটা কখন হয়? মূলত কোনো পেশেন্ট আনরিকগনাইজড আনরিকগনাইজড হাইপারথাইরয়েডিজম আছে, যেমন সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, আনরিকগনাইজ যদি থাকে, তার হঠাৎ করে ফ্লেয়ার আপ করতে পারে। বা কোনো হাইপারথাইরয়েডের পেশেন্ট সে যদি আমরা তাকে এডুকেট ট্রিটমেন্ট না দেই তাহলে ফ্লেয়ার আপ করতে পারে। এবং বিশেষ করে হাইপারথাইরয়েডিজমের যে পেশেন্ট তারা যদি কোনো সার্জারির মধ্য দিয়ে যায়, রেডিয়েশন থেরাপির মধ্য দিয়ে যায়, কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যায়, তখন হচ্ছে তাদের থাইরয়েডক্সিকোসিস ক্রাইসিসটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি কি ফিচার পাই? যেমন হচ্ছে ফিভার পাই, খুব ফিভার থাকে। আর মেক্সিডেমা কমাতে কি হয়? একদম বডি টেম্পারেচার কমে যায়, বডি টেম্পারেচার অনেক কমে যায়, ঠান্ডা হয়ে যায় বডি। মেক্সিডেমা কমাতে আমরা কি করি? ওয়ার্মিং করি, বডিটাকে গরম করার চেষ্টা করি। আর এখানে অনেক ফিভার হয়, থাইরয়েডক্সিক ক্রাইসিস, তাহলে দুইটা সম্পূর্ণ বিপরীত। তারপর হচ্ছে এজিটেশন হয় অনেক বেশি, সাইকোসিস হয়, ডেলিরিয়াম হয়, সিজার হয়, কোমা হয়, পেশেন্ট কোমাতে চলে যেতে পারে, ডেলিরিয়াম, এজিটেশন। ঠিক আছে। তারপর সিবিএস আমরা সিভিয়ার এট্রিয়াল ফিব্রিলেশন পাবো, কার্ডিয়াক ফেলিয়ার পেতে পারি। জিএটি তে হচ্ছে ডায়রিয়া, নজিয়া, ভমিটিং পেতে পারি। তারপর হচ্ছে এক্সপ্লেইন জন্ডিস পেতে পারি। তো ইনভেস্টিগেশন আমরা এটা তো পাবো, ইলেভেটেড থাইরয়েড হরমোন আমরা পাবো। আর ডায়াগনোসিস হচ্ছে এখানে বার্ট ওয়াটসকোস্কোপি স্কোরিং সিস্টেম আছে, তো এগুলা তেমন লাগবে না। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা তার আইভি ফ্লুইড দিই, যেহেতু সে পুরোপুরি শকে চলে না যায়। তারপরে তার সিম্পেথেটিক অ্যাক্টিভিটি, এই যে সিভিয়ার পালপিটেশন, এগুলোর জন্য আমরা প্রোপানল দেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা সবার প্রথমে তাকে হচ্ছে কি দিই? আহ অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। হ্যাঁ, অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। আমরা ডেক্সামেথাসন দিই, কি দিই? ডেক্সামেথাসন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এখানে থাইরয়েডটক্সিক স্ট্রমের ট্রিটমেন্ট আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, যে প্রথমত হচ্ছে এটা ট্রিটমেন্টটা আসে পরীক্ষায় ভাইবা জিজ্ঞাসা করে। প্রথমত হচ্ছে স্টুডেন্টকে, সরি পেশেন্টকে আমি রিহাইড্রেটেড করতে হবে। প্রোপানল দেয় আমরা অরালি 80 মিলিগ্রাম, 4 ঘন্টা 6 ঘন্টা পর পর, বা ইন্টারভেনাস দিতে পারি। তারপর হচ্ছে হাইড্রোকোর্টিসন দিতে হবে আমাকে 8 ঘন্টা পর পর, 100 মিলিগ্রাম আইভি। ঠিক আছে। তারপরে আমি দিতে পারি আয়োডিন। হ্যাঁ, আয়োডিন দিতে পারি, রিডিউসিং দ্য কনভার্সন অফ T4 to T3। আমি তাকে হচ্ছে আয়োডিন দিতে পারি, বা হচ্ছে সোডিয়াম ইপোডেট দিতে পারি। কি দিতে পারি? সোডিয়াম ইপোডেট। ওকে, সোডিয়াম ইপোডেট দিতে পারি 500 মিলিগ্রাম পার ডে ওরালি। ইট উইল রিস্টোর সেরাম T3 লেভেল টু নর্মাল ইন 78 to 72 আওয়ার। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ইপোডেট কি করে সেরাম T3 লেভেলকে নর্মাল লেভেলে নিয়ে আসে এবং থাইরয়েড হরমোন রিলিজকে ইনহিবিট করে। T4 থেকে T3 যে কনভার্সন, অ্যাক্টিভ T3 তে কনভার্সন, এটা ইনহিবিট করে। তবে আমরা থাইরোটক্সিক স্টর্মের ফিচার গুলো আমরা জানলাম, বাট এটা ট্রিটমেন্টটা হচ্ছে মেইন, যে এখানে আমরা কিভাবে ট্রিট করি। রিহাইড্রেশন করি প্রথমে, তারপরে হচ্ছে আমরা প্রোপানল দেই, তারপর হচ্ছে গ্লুকোকরি হাইড্রোকর্টিসন দেই হচ্ছে 100 মিলিগ্রাম করে আইভি, 3 বেলা, 3 বেলা দিই। তারপর হচ্ছে আমরা সোডিয়াম ইপোটেট দিই 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এটা হচ্ছে T3 লেভেলকে নর্মালি নিয়ে আসে, T4 থেকে T3 কনভার্সনে ইনহিবিট করে থাইরয়েড হরমোন রিলিজ কমায় দেয়। সোডিয়াম ইপোডিট আমরা দিতে পারি, বাট এটা তেমন বেশি দেওয়া হয় না। অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে আমরা প্রোপাইল থাইরোসিল কি দিই? প্রোপাইল থাইরোসিল দিই। আহ, ঠিক আছে। তো প্রোপাইল থাইরোসিল কেন আমরা থাইরোটক্সিক স্টর্মের ক্ষেত্রে আমরা প্রোপাইল থাইরোসিল কার্বিমাজোলের তুলনায় আমরা প্রোপাইল থাইরোসিল কেন বেশি চুজ করি? কারণ হচ্ছে প্রোপাইল থাইরোসিল থাইরয়েড হরমোন সিনথেসিসটাকে তো অফ করেই, সাথে হচ্ছে সে পেরিফেরাল কনভার্সন, পেরিফেরাল কনভার্সন
অফ T4 to T3 এটাকে ইনহিবিট করে, কিন্তু কার্বিমাজল এটাকে ইনহিবিট করে না। তাহলে প্রোপাইল থাইরোসিল দুইটা জায়গায় কাজ করে, এক হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে, এবং পেরিফেরাল কনভার্সন অফ T4 to T3 এটাকে সে কি করতেছে, এটাকে সে ইনহিবিট করতেছে। এজন্য আমরা প্রোপাইল থাইরোসিল চুজ করি। তারপরে পেশেন্ট যদি আনকনসাস থাকে তখন হচ্ছে আমরা প্রোপাইল থাইরোসিল এবং প্রোপানল আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে আমরা দিতে পারি। তো 10 থেকে 14 দিন পরে যখন হচ্ছে পেশেন্টটা কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, তখন হচ্ছে আমরা তাকে ওরাল কার্বিমাজলে শিফট করতে পারি। তাহলে আমি এটা একটু রিভিউ করি, যেহেতু এটা সবচেয়ে বেশি আসে। প্রথমত হচ্ছে পেশেন্টকে আমরা হাইড্রেশন করতে হবে, তাকে ডিহাইড্রেটেড থাকে, শকে থাকে, তার হচ্ছে হাইড্রেশন করতে হবে, ফ্লুইড দিতে হবে। তারপর হচ্ছে আমরা তাকে প্রোপানল দিব, প্রোপানল দিব 80 মিলিগ্রাম। ঠিক আছে, ওকে, 6 আওয়ারলি দিব। আইভি দিতে পারি বা হচ্ছে ওরালি দিতে পারি যদি সে কনসাস থাকে। হাইড্রোকোরিসন দিব 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম আইভি এভরি 8 আওয়ার্স। ঠিক আছে, তারপর হচ্ছে আয়োডিনও দিতে পারি। সোডিয়াম ইপোডেট দিব, সোডিয়াম ইপোডেট। সাথে দিব হচ্ছে গুরুত্বপূর্ণ প্রোপাইল থায়োরেসিল। হ্যাঁ, তো প্রোপাইল থায়োরেসিল হচ্ছে কার্বিমাজোলের তুলনায় কেন এখানে প্রোপাইল থায়োরেসিল চুজ করি এটা আপনাকে জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে আমরা যদি কোনো কারণে পেশেন্ট আনকনসিয়াস থাকে তাহলে আমরা তাকে নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে প্রোপাইল থায়োরেসিল এবং প্রোপানল দিতে পারি। তারপর যখন 10 থেকে 14 দিন পরে পেশেন্টটা নর্মাল হয়ে আসবে তখন হচ্ছে আমরা তাকে ওরাল কার্বিমাজলে শিফট করতে পারি। পুরো ডেভিডসনের এই যে ট্রিটমেন্টটা আমরা এখানে তুলে দিছি। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে হাইপোথাইরয়েডিজম এখানে ডেভিডসনের প্রথম লাইনে বলতে দেখবেন যে women are affected approximately 6 times more than men। তাহলে হাইপোথাইরয়েডিজমটা বেশি মহিলাদের হয়, 6 গুণ বেশি হয়, 6 গুণ বেশি হয়। তাহলে হাইপোথাইরয়েডিজমের কজ কি কি? অটোইমিউন। মোস্ট কমন কজ হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস, মোস্ট কমন কজ। ঠিক আছে, তো যে কোনো জিনিস শেখার পূর্বে কোনটা মোস্ট কমন, কোনটা সবচেয়ে বেশি হয় এটা একটু জানার চেষ্টা করবেন। তারপর আয়ারট্রোজেনিক, আমরা যদি দেখি যে হচ্ছে আমরা থাইরয়েড সার্জারি করার সময় আমরা পুরোপুরি যদি টোটাল থাইরয়েডক্টমি করি তাহলে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। অ্যান্টিথাইরয়েড ড্রাগ আমরা যদি খুব বেশি ডোজ দিই হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে। রেডিও আয়োডিন থেরাপি কারণে, এগুলা মানব সৃষ্ট, এর জন্য বলে আয়ারট্রোজেনিক। তারপর ট্রানজিয়েন্ট, আমরা জানি হচ্ছে যে কোনো ধরনের থাইরয়েডাইটিসে প্রথমে হাইপার থাইরয়েডিজম হয় থাইরয়েড হরমোন লোড রিলিজ হওয়ার কারণে, কিন্তু যখন থাইরয়েড হরমোন থাকে না তখন হচ্ছে ওইটা হাইপোথাইরয়েডের ভূমিকায় অবতীর্ণ হয়। তারপর হচ্ছে নিউট্রিশনাল আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। কনজেনিটাল থাইরয়েড অ্যাপ্লেসিয়া, থাইরয়েড গ্ল্যান্ডটাই তৈরি হয়ে যাবে, থাইরয়েড অ্যাপ্লেসিয়া। তারপরে ডিসহরমোনোজেনেসিসের কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডে, ধরেন এই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে বিভিন্ন মেটেরিয়াল গিয়ে জমা হচ্ছে, অ্যামাইলোয়েড ডিপোজিশন হচ্ছে, তারপর হচ্ছে সার্কোইডোসিসে বিভিন্ন গ্রানুলেশন টিস্যু গিয়ে ডিপোজিশন হচ্ছে, তখন হচ্ছে এটাকে বলে ইনফিল্ট্রেটিভ হাইপোথাইরয়েডিজম। তো ইনফিল্ট্রেটিভ হাইপোথাইরয়েডিজম আমরা দেখতে পাই বিশেষ করে অ্যামাইলোডোসিস এবং সার্কোইডোসিসে। তারপরে টিএসএইচ যদি ডেফিসিয়েন্সি থাকে, পিটুইটারি যদি ঠিকমতো টিএসএইচ তৈরি করতে না পারে, তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ফলিকুলার সেল স্টিমুলেশন দিবে কে, যার ফলে আমাদের হাইপোথাইরয়েডিজম আমরা পাবো। তো পরীক্ষায় হাইপোথাইরয়েডিজম থেকে হাইপারথাইরয়েডিজম বেশি আসে, তাও আমরা হাইপোথাইরয়েডিজম একটু দেখে ফেলি। একটু দেখেন যে আমরা যেহেতু থাইরয়েড হরমোনের ফাংশন জানি, তাহলে এখানে কি হবে, মেটাবলিজম কম হবে যার ফলে ওয়েট গেইন হবে। আর হচ্ছে মেটাবলিজম যেহেতু কম হচ্ছে যার ফলে কি হবে, কোল্ড ইনটলারেন্স হবে। হ্যাঁ, আমরা পাবো হচ্ছে কোল্ড ইনটলারেন্স। ওকে, কোল্ড ইনটলারেন্স পাবো। Okay, তারপর হচ্ছে আমরা আর কি পাবো, সমলোনেন্স পাবো, যেহেতু তার বডির মেটাবলিজম একদম কমে যাচ্ছে, সমলোনেন্স থাকবে। ড্রাই স্কিন, ড্রাই হেয়ার থাকবে, ড্রাই হেয়ার থাকবে। তারপর হচ্ছে থাকবে হচ্ছে মেনোরেজিয়া, আমরা মেনোরেজিয়া পাবো। ওকে, তারপর হচ্ছে কনস্টিপেশন। আমরা জানি থাইরয়েড হরমোন কিসের G18 মোটিলিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নর্মাল থাইরয়েড ফাংশন যখন থাকে তখন হচ্ছে নর্মাল মোটিলিটি থাকে, কিন্তু যখন থাইরয়েড হরমোন ফাংশন বেড়ে যায় তখন হচ্ছে কি হবে, ডায়রিয়া হবে। যখন থাইরয়েড হরমোনের ফাংশন কমে যাবে তখন হচ্ছে কনস্টিপেশন হবে। আর ডিপ্রেশন তো আমরা আগেই বললাম, সাইকোসিস হাইপারথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজম হয়। হর্সনেস অফ ভয়েস, হর্সনেস অফ ভয়েস বিভিন্ন আমাদের ভোকাল কর্ডে হাইপোথাইরয়েডিজম যখন হয় তখন হচ্ছে আমাদের বডি বিভিন্ন জায়গায় গ্লাইকোসামাইনোগ্লাইকেন, হায়ালুরোনিক অ্যাসিড এগুলো গিয়ে ডিপোজিশন হয়। তো এর মধ্যে একটা জায়গা হচ্ছে ভোকাল কর্ড, এবং আমাদের যে ভোকাল কর্ডের যে নার্ভ গুলো কন্ট্রোল, সেই নার্ভ গুলো গিয়ে মিউকোপলিস্যাকারাইড,
গ্লাইকোসামিনোগ্লাইকেন এগুলা গিয়ে ডিপোজিশন হয়, যার ফলে হট সেন্স অফ ভয়েস হয়। তাহলে আপনাকে যদি বলে যে আপনি হাইপোথাইরয়েডিজম, একটা পেশেন্ট হাইপোথাইরয়েড কিনা, ওভার দ্য টেলিফোন ডায়াগনোসিস করবেন, তখন আপনি কি বলবেন? হর্সনেস অফ ভয়েস। তাহলে আমরা এখানে দেখে ফেলি যে দেখবেন যে পেশেন্টটার এখানে কি থাকবে, এলোপেশিয়া থাকবে, হ্যাঁ, এলোপেশিয়া থাকবে। তার হচ্ছে হেয়ার লাইনটা দেখা যাবে পুরা। তারপর হচ্ছে ফেসিয়াল ইডেমা থাকবে, এরকম এরকম ফেসিয়াল ইডেমা থাকবে। পেরিঅরবিটাল পাফিনেস থাকবে, পেরিঅরবিটাল সুয়েলিং থাকবে, হ্যাঁ। ওকে, এটাকে আমরা বলি মিক্সিডেমাটাস ফেস, হ্যাঁ। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক একটা এক্সপ্রেশন থাকবে। তারপর হচ্ছে এক্সট্রিম ফেটিক, তার মেটাবলিজম কম হচ্ছে। তারপর হচ্ছে টাং, হ্যাঁ, টাং এর মধ্যে এরকম গ্লাইকোসামিনোগ্লাইকেন বিভিন্ন ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, যার ফলে হচ্ছে স্লার্ড স্পিচ হয়। ব্রিটল নেইল হেয়ার গুলো ব্রিটল থাকে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকে, মেনোরেজিয়া হয়। আর হাইপারথাইরয়েডিজমে কি হয়? অলিগোমেনোরিয়া হয়। ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু এখানে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি এগুলা হাইপারথাইরয়েডিজমের মতো হচ্ছে না, তাহলে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা কম থাকবে, তাহলে এখানে কি হবে? ব্র্যাডিকার্ডিয়া হবে। তারপর ওয়েট গেইন হবে। হাইপারথাইরয়েডিজমে কি হয়? বডি হচ্ছে লাইপোলাইসিস হয়, তাহলে এখানে লাইপোলাইসিস হবে না, এখানে হচ্ছে লিপিড বেড়ে যাবে। এগুলো হচ্ছে বডিতে ওয়েট গেইন হবে, থিকেন স্কিন হবে, এবং কার্ডিয়াক কমপ্লিকেশন হবে। তাহলে অ্যাপাথি, হেয়ার লস, মাসল এক থাকবে, কনস্টিপেশন থাকবে, আমরা একটু আগে বললাম। তাহলে আমরা হাইপোথাইরয়েডিজমের ফিচার কি কি? টায়ার্ডনেস, ওয়েট গেইন, কোল্ড ইন্টলারেন্স, তারপর হচ্ছে গয়ঠা থাকবে, ইরিটেবিলিটি থাকবে, ডিপ্রেশন থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে। যেহেতু এখানে আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে। এবং খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা জিজ্ঞেস করে ভাই ভাই, সেটা হচ্ছে বেড সাইড একটা এক্সামিনেশন বলো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে ডিলেইড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক সাইন। তাহলে আমরা প্রথমত হচ্ছে আমাকে যখন বলবে যে আমরা সিমটমস লিখবো, তখন হচ্ছে আমরা সিমটমস লিখবো। তারপর হচ্ছে আমরা সাইন লিখবো, যে ওয়েট গেইন, তারপর হচ্ছে হোর্স বয়েস, তারপর ফেসে হচ্ছে আমরা দেখবো যে লস অফ ল্যাটারাল আইব্রোস। এই যে দেখেন ল্যাটারাল যে আইব্রোস গুলো আছে, সেগুলো হচ্ছে লস অফ ল্যাটারাল আইব্রোস। তারপর হচ্ছে পার্পলিশ লিপ গুলো হচ্ছে একটু পার্পলিশ থাকবে। পেরিঅরবিটাল পাফিনেস আমরা দেখলাম, ব্রাডিকার্ডিয়া, এগুলো হচ্ছে সাইন। হাইপারটেনশন থাকবে, এটা হচ্ছে থাকবে ডায়াস্টলিক হাইপারটেনশন। তারপর নন পিটিং এডেমা, মেক্সিডেমা থাকবে পায়ে। পিটিং না, এটা হচ্ছে নন পিটিং এডেমা, ওই যে পায়ের মধ্যে গ্লাইকোসামিনোগ্লাইকেন, হাইলোনিক অ্যাসিড এগুলো গিয়ে জমা হবে। আর যার হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। তাহলে একটা বেড সাইড এক্সামিনেশন যেটার মাধ্যমে হচ্ছে হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। আর ইনভেস্টিগেশন কি আমরা হচ্ছে কি পাবো? T3 T4 সেরাম, প্রি T3 T4 এগুলো পাবো হচ্ছে ডিক্রিজড, টিএসএইচ লেভেল পাবো হচ্ছে ইনক্রিজড, টিএসএইচ লেভেল ইনক্রিজ থাকবে। আর অ্যান্টিবডি, যেহেতু হাসিমোটো থাইরয়েডাইটিসে এখানে হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে আমরা হাসিমোটো থাইরয়েডাইটিস কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা এনটিটিপিও অ্যান্টিবডি করে থাকি। এবং এই এনটিটিপিও অ্যান্টিবডি যদি পজিটিভ পাই, তাহলে এটা এক ধরনের হাইপোথাইরয়েডিজম, বাট এটা ডিউ টু অটোইমিউন কজ হাসিমোটো থাইরয়েডাইটিস। ঠিক আছে। ইসিজিতে আমরা পাই হচ্ছে ব্রাডিকার্ডিয়া পাই, লো ভোল্টেজ ইসিজি। গতদিন আমি একটা পেশেন্টকে পাইছিলাম, মনিটরে শো করতেছিল যে তার হচ্ছে পুরো একদম লো ভোল্টেজ ইসিজি, মানে ইসিজির আর ওয়েভ গুলো একদম ছোট ছোট। তখন হচ্ছে আমি পরে সার্চ করে দেখলাম, যে আমি ভাবছিলাম যে ওবিস কিনা, পরে আমি সার্চ করে দেখলাম যে না, তার সে তো হাইপোথাইরয়েড, এই হাইপোথাইরয়েডের কারণে সে হচ্ছে লো ভোল্টেজ ইসিজি ছিল। তো এসটি সেগমেন্ট এবনর্মালিটি থাকতে পারে। লিপিড প্রোফাইল হচ্ছে কি থাকবে? হাইপার লিপিডিমিয়া থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ঠিক আছে। তাহলে ডিউ টু ডিপোজিশন অফ মিউকোপলিস্যাকারাইড, হাইপোথাইরয়েডিজমের মিউকোপলিস্যাকারাইড ডিপোজিশনের কারণে কি কি হয়? ফ্লপিস্ট ভয়েস হয়, স্লার্ড স্পিচ হয় ডিউ টু লার্জ টাং লার্জ হয়ে যায় বিভিন্ন ম্যাট্রিক্স ডিপোজিশনের কারণে, পোর হেয়ারিং হয়, এবং কার্পাল টানেল সিনড্রোম হয়। ঠিক আছে, কার্পাল টানেল সিনড্রোম এগুলো কিসের কারণে? ডিপোজিশন অফ মিউকোপলিস্যাকারাইডের কারণে। একদম ডেফিনিশন এটা বলে দিছে। তারপর ট্রিটমেন্ট, থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করি আমরা হাইপারথাইরয়েডিজমে, সেটা হচ্ছে লেভোথাইরক্সিন দেই। মূলত লেভোথাইরক্সিন দিয়েই হচ্ছে আমরা এখানে ট্রিটমেন্ট করি। লেভোথাইরক্সিন আমরা কিভাবে দেই? 1.6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। ঠিক আছে। যদি কারো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, ওল্ডার এজ পেশেন্ট হয়, তাহলে তাদেরকে আমরা হচ্ছে 15 মাইক্রোগ্রাম হচ্ছে স্টার্টিং ডোজ হচ্ছে 15 মাইক্রোগ্রাম। তারপরে এটা হচ্ছে আমরা 3 সপ্তাহ দিয়ে আমরা তাকে অবজার্ভ করি যে তার কোনো কমপ্লিকেশন দেখা যাচ্ছে কিনা, তারপরে ফিজিশিয়ানের পরামর্শক্রমে সেটা আমরা টাইট্রেট করে বাড়াতে পারি। তাহলে লেভোথাইরক্সিন থেরাপি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা শুরু করি 1.6 মাইক্রোগ্রাম। তাহলে এখন 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা মূলত কারো যদি ওজন 70 কেজি হয়, তাহলে তার প্রথম ইনিশিয়েশন করি আমরা 100 মাইক্রোগ্রাম পার ডে। হ্যাঁ, 100 মাইক্রোগ্রাম পার ডে আমরা লেভোথাইরক্সিন
দিয়ে থাকে। তো এই যে 100 মাইক্রোগ্রাম পার ডে কারো লেভোথাইরক্সিন দিলাম, দেওয়ার পরে উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে দেখা যায় যে তার খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়। তার হাইপোথাইরয়েডিজমের ফিচার গুলো চলে যায়, সে অনেকটা ভালো ফিল করে, ফেটিকনেস থাকে না, ঠিক আছে, পাফিনেস অনেকটা কমে যায়। বাট এই যে টিএসএইচ লেভেল বা হচ্ছে, but it may take 4 to 4 week for TSH to reach the steady state. তাহলে TSH লেভেল নর্মালি আসতে 4 to 6 উইক নেয়, 4 to 6 উইক সময় নেয়। বাট আপনি 4 to 6 উইক পরে আপনি TSH করবেন না তাই বলে, আমরা নর্মালি অ্যাকর্ডিং টু গাইডলাইন 10 উইকস লেটার টিএসএইচটা আবার চেক করি যে নর্মালি আসছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটা রেগুলার মনিটরিং করি, এবং টিএসএইচ লেভেলটা যদি নর্মালিও থাকে, টিএসএইচ লেভেল যদি আমরা 2 সপ্তাহ করে দেখলাম যে টিএসএইচ লেভেলটা নর্মাল, তাও আমরা প্রতি 1 বছর পর পর তার টিএসএইচ মনিটরিং করবো। কি করবো? প্রতি 1 বছর পর পর টিএসএইচ মনিটরিং করবো। তাহলে কি আমরা 1.6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে আমরা শুরু করি, তাহলে একজন 70 কেজি অ্যাডাল্টের জন্য আমরা ধরে নিলাম 100 মাইক্রোগ্রাম, এরকম আশেপাশে আসে। তাহলে তাকে এরকম শুরু করব। আমরা 150 মাইক্রোগ্রাম পর্যন্ত দিতে পারি। বাট ওল্ডার এইজে আমরা, যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, আগে কোনো এমআই হয়েছে, স্ট্রোক হয়েছে, তো তাদের ক্ষেত্রে আমরা 50 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করি। তারপরে তার যদি কোনো কমপ্লিকেশন না হয়, 3 সপ্তাহ 4 সপ্তাহ দেখার পরে কমপ্লিকেশন যদি না হয়, ডাক্তারের পরামর্শক্রমে আমরা ধীরে ধীরে তার হচ্ছে ডোজিংটা আমরা বাড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। কেন? কারো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকলে লেভোথাইরক্সিন আমি কেন কমায়া দিচ্ছি? কারণ হচ্ছে লেভোথাইরক্সিন বা T4, এরা হচ্ছে এমআই বাড়িয়ে দিতে পারে, এনজাইনা বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে সেরেব্রোভাস্কুলার ইভেন্ট, স্ট্রোককে বাড়িয়ে দিতে পারে, এবং সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। তাহলে লেভোথাইরক্সিন এই 4টা কমপ্লিকেশন করে থাকে, এজন্য লেভোথাইরক্সিন ওল্ডার এজ পেশেন্টকে দিতে সাবধানেই দিতে হবে। তো মিক্সিডোমা কমা, এটা যদিও কম আসে, বাট পরীক্ষায় ভাই ভাই জিজ্ঞাসা করতে পারে যে মিক্সিডোমা কমা কি। আমরা প্রথমেই বলছিলাম যে মিক্সিডোমা কমা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, এবং এখানে এর একটা রেয়ার প্রেজেন্টেশন, ডায়াগনোসিস করা খুবই টাফ। তবে কোনো পেশেন্ট যদি আমরা সাসপেক্ট করি যে সে হচ্ছে মিক্সিডোমা কোমা তার হয়ে যাবে, তখন হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু তার ট্রিটমেন্ট চুজ করতে, মানে শুরু করে দিতে হবে। কারণ হচ্ছে এই পেশেন্ট গুলো হচ্ছে ডায়াগনোসিস একটু দেরি করলেই তারা মারা যায়। তো কিরকম, কোন একটা পেশেন্ট, হাইপোথাইরয়েড একটা পেশেন্ট, হঠাৎ করে আমি দেখলাম যে তার ডিপ্রেসড ডিপ্রেসড লেভেল অফ কনসাসনেস, হাইপোথার্মিয়া, বডি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, কনভালশন হচ্ছে, ঠিক আছে। তখন হচ্ছে আমার আসলে অত ইনভেস্টিগেশন করার আসলে সুযোগ নাই। তখন সাথে সাথে আমি আইভি লিও থাইরোনিন শুরু করে দিব, মানে IV T3 শুরু করে দিব, ঠিক আছে। তো আইভি যখন হচ্ছে আমি IV T3 শুরু করলাম, আমি ট্রিটমেন্টটা এড করে দিছিলাম এখানে, ওয়েট। ওকে। তো প্রথমত হচ্ছে আমি আইভি লিওথাইরোনিন শুরু করি। লিওথাইরোনিন শুরু করার পরে আমি হচ্ছে 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত এই আইভি লিওথাইরোনিন দেই, ঠিক আছে, আইভি লিওথাইরোনিন দেই। তো হচ্ছে লিওথাইরোনিন আমি কেন দেই? কারণ হচ্ছে এটা সরাসরি অ্যাক্টিভ ফর্ম, বাট এটার হচ্ছে হাফ লাইফ খুবই কম। সরাসরি অ্যাক্টিভ ফর্ম, যেহেতু এই মুহূর্তেই তার হচ্ছে থাইরয়েড হরমোন দরকার, মিক্সডেমাতে চলে গেছে, কমাতে চলে গেছে, থাইরয়েড হরমোন একদম কম থাকার কারণে, তখন হচ্ছে আমি সরাসরি তাকে অ্যাক্টিভ ফর্ম দিই। আর T4 দিলে কি হবে? T4 দিলে T4 থেকে T3 তে লিওথাইরোনিনে কনভার্ট হবে, তারপর কাজ করবে। তো এই জন্য এই পেশেন্ট গুলাকে আমি সরাসরি আগেই আইভি লিওথাইরোনিন দিয়ে দিই, 3 দিন তারপর লিওথাইরোনিনে রাখি। যদি পেশেন্টটা সার্ভাইভ করে, তারপর হচ্ছে পরবর্তীতে আমি লেভোথাইরোক্সিনে শিফট করি, ঠিক আছে। তো এই পেশেন্ট গুলাকে তারপর হচ্ছে আমার রিওয়ার্মিং অফ দ্য বডি করতে হবে। তাকে হচ্ছে একটু বডি একদম ঠান্ডা হয়ে যায়, তাকে হচ্ছে একটু রিওয়ার্মিং করতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, আই ফ্লো অক্সিজেন দিতে হবে, যেহেতু কমাতে চলে গেছে। তো আমরা আলহামদুলিল্লাহ থাইরয়েড থেকে আমাদের আশা করি এইটুকুই মোর দেন এনাফ। তারপর হচ্ছে আমাদের গয়টারের কজ জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে পারে থাইরয়েড কার্সিনোমার টাইপ কি কি আছে। মেডুলারি কার্সিনোমা, পেপিলারি কার্সিনোমা সবচেয়ে মোস্ট কমন। পেপিলারি কার্সিনোমার প্রথমত হচ্ছে লিমফেটিক মেটাস্টেসিস বেশি হয়। তারপর হচ্ছে মেডুলারি কার্সিনোমা, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ফলিকুলার কার্সিনোমা, তারপরে থাইরয়েড এডিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এগুলো অনেক টাইপের। মূলত এই 4টা টাইপের: পেপিলারি, তারপর হচ্ছে মেডুলারি, তারপর হচ্ছে আমাদের ফলিকুলার কার্সিনোমা, তারপর হচ্ছে অ্যানাপ্লাস্টিক। তো এই যে মেডুলারি, যেটা মেডুলারিটা হচ্ছে কি হয়, মেডুলারি হচ্ছে প্যারাফলিকুলার সেল। হ্যাঁ, প্যারাফলিকুলার সেল থেকে এটা অ্যারাইজ হয়। ওই প্যারাফলিকুলার সেলেরই হচ্ছে মূলত
ম্যালিগন্যান্সি এটা, ঠিক আছে। আর হচ্ছে ফলিকুলার কার্সিনোমা যেটা, সেটা হচ্ছে কি হয় আমাদের, এরা হচ্ছে ব্লাডে মেটাস্টেসিস হয়, ক্যাপসুলার ইনভেশন হয়, এগুলো আমরা জানি। অ্যানাপ্লাস্টিক মানে কি? অ্যানাপ্লাস্টিক মানে হচ্ছে এটা একদম ডিসঅর্গানাইজ থাকে, চেনাই যায় না, থাইরয়েড সেলগুলো কি চেনা যায় না, এবং এটার প্রগনোসিস সবচেয়ে খারাপ। ওকে। তো এখন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তো আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা জানি হচ্ছে কি কি আছে। আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হচ্ছে অ্যাড্রেনাল, বাইরের দিকে কি থাকে, অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স থাকে, ভিতরে থাকে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। তো এই যে অ্যাড্রেনাল কর্টেক্স, এই অ্যাড্রেনাল কর্টেক্স তিনটা এরিয়া থাকে, এগুলোকে আমরা ভাগ করেছি কি দিয়ে, জি এফ আর দিয়ে, জি এফ আর। তো জিতে হচ্ছে জোনা গ্লোমেরুলাসা, এফ তে হচ্ছে জোনা ফেসিকুলাটা, আর তে হচ্ছে জোনা রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলাসা, এই জোনা গ্লোমেরুলাসা থেকে কি রিলিজ হয়, এখান থেকে জোনা, একদম বাইরের লেয়ার দেখেন, জোনা গ্লোমেরুলাসা, এখান থেকে রিলিজ হচ্ছে অ্যালডোস্টেরন এবং কর্টিকোস্টেরন। তারপর হচ্ছে জোনা, আমাদের এরপরে জোনা ফেসিকুলাটা, হ্যাঁ, জোনা ফেসিকুলাটা থেকে কি রিলিজ হয়, এখান থেকে রিলিজ হয় কর্টিসল, কর্টিসন। আচ্ছা, তারপর হচ্ছে জোনা রেটিকুলারিস, একদম ভিতরে যে লেয়ার, এই জোনা রেটিকুলারিস থেকে কি রিলিজ হচ্ছে, টেস্টোস্টেরন, ডাইহাইড্রোএপিএন্ডোস্টেরন, অ্যান্ড্রোস্টেনাডিয়ন, এগুলো রিলিজ হয়। এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, হ্যাঁ। তো অ্যাড্রিনাল মেডুলা থেকে কি কি রিলিজ হচ্ছে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সোমাটোস্টেটিন, সাবস্টেন্স পি, এগুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আমাদের কোন জায়গা থাকে, আমাদের কিডনির ঠিক উপরে থাকে, সুপ্রানাল গ্ল্যান্ড বলে। এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন। তো ডেভিডসন থেকে যদি আমরা একটু দেখি যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যালডোস্টেরন, এটা হচ্ছে কি করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনারেল কর্টিকয়েড, এবং এটা হচ্ছে আমাদের কিডনিতে মূলত ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সে হচ্ছে বাইন্ড করে অ্যালডোস্টেরন রিসেপ্টরের মধ্যে, এবং সে কি করে, তার প্রধান কাজ হচ্ছে সোডিয়াম কি করা, রিটেনশন করা, সোডিয়াম রিটেনশন করা, এবং ইনক্রিজ এক্সক্রিশন অফ পটাশিয়াম এন্ড প্রোটন, হাইড্রোজেন এবং পটাশিয়ামের হচ্ছে সে এক্সক্রিশনটাকে বাড়ায়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেটা আসে, দ্য প্রিন্সিপাল স্টিমুলাস অ্যালডোস্টেরন রিলিজ করার জন্য সবচেয়ে প্রিন্সিপাল স্টিমুলাস হচ্ছে অ্যানজিওটেনসিন 2। অনেকে বলে থাকেন যে অ্যালডোস্টেরন রিসিভ করার জন্য, রিলিজ করার জন্য প্রিন্সিপাল স্টিমুলাস হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, অনেকে এগুলোই বলে। বাট অ্যালডোস্টেরন তখনই রিলিজ হয় যখন হচ্ছে অ্যানজিওটেনসিন 2 অ্যালডোস্টেরনকে স্টিমুলাই দেয় রিলিজ হওয়ার জন্য। আর এই যে অ্যানজিওটেনসিন 2, এটা কখন হচ্ছে রিলিজ হয়, এটা রিলিজ হয় যখন হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল দিয়ে কম ব্লাড যায়, লো পারফিউশন প্রেসার ইন দ্য এফারেন্ট আর্টেরিয়ল, তখন হচ্ছে কি হয়, রেনিন অ্যাক্টিভেটেড হয় জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে, এটা থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয়। তারপর হচ্ছে লো সোডিয়াম ফিল্ট্রেশন, এবং যখন দেখে ম্যাকুলার ডেন্সার সেল সোডিয়াম ফিল্ট্রেশন, সোডিয়াম কনসেন্ট্রেশন কম, তখন হচ্ছে রেনিন রিলিজ করে। তারপর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটি যখন বেশি বেড়ে যায়, তখন হচ্ছে রেনিন রিলিজ হয়। তো এগুলোর কারণে রেনিন রিলিজ হয়, তারপর রেনিন থেকে অ্যানজিওটেনসিন 2 অ্যাক্টিভেটেড হয়, এবং অ্যানজিওটেনসিন 2 তারপর হচ্ছে অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেটেড করে, এবং সে হচ্ছে আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মিনারেল কর্টিকয়েড। অ্যালডোস্টেরন যখন বেড়ে যায় আমাদের বডির মধ্যে, তখন যে সিনড্রোমটার নাম হয় সেটা হচ্ছে কন সিনড্রোম। কি সিনড্রোম? কন সিনড্রোম। তো কন সিনড্রোমে আমরা কি কি ফিচার পাই, কোন সিনড্রোমে আমরা পাই হচ্ছে আহ বডির মধ্যে থেকে অনেক পটাশিয়াম বের করে দেয়, তাহলে হাইপোক্যালেমিয়া পাই, হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে আমরা কি পাই, একটু আগে পড়ছিলাম, আমরা হচ্ছে পলিউরিয়া, পলিডিপসিয়া পাবো। আবার হাইপোক্যালেমিয়া যখন পটাশিয়াম কমে যায়, আমরা হচ্ছে কনস্টিপেশন পাবো, কি পাবো, কনস্টিপেশন পাবো। আবার কোন সিনেমা আমরা পাই হচ্ছে হাইপারনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারনেট্রিমিয়া, সাথে হচ্ছে হাইপারটেনশন। এরকম যদি কোনো ফিচার থাকে, এরকম কোনো ট্রায়াড থাকে, সেটা হচ্ছে কন সিনড্রোম, এমসিকিউ তে আসবে। সাথে হচ্ছে এসবিএ তে, সরি, এটা হচ্ছে আমাদের রিটেনেও দিয়ে দিতে পারে, হ্যাঁ। ক্যাটেকোলামিন হচ্ছে আমাদের এড্রিনাল মেডুলা থেকে রিলিজ হয়, কি কি, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ঠিক আছে। অনলি এ স্মল প্রপোর্শন অফ সার্কুলেটিং নরএড্রিনালিন ইজ ডিরাইভ ফ্রম দ্য অ্যাড্রিনাল মেডুলা, বাট ম্যাক্সিমাম মাচ মোর, আমাদের এই যে নরএড্রিনালিন, আমাদের এই যে অ্যাড্রিনাল মেডুলা থেকে কি কি রিলিজ হয়, অ্যাড্রিনালিন এবং নরএড্রিনালিন, তাদের অন্য নাম হচ্ছে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। তো এই নরএড্রিনালিনটা খুব অল্প পরিমাণে অ্যাড্রেনাল মেডুলা থেকে আসে, কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ সে আসে কোন জায়গা থেকে, সিম্প্যাথেটিক নার্ভের দিক থেকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক, আমরা অনেকেই জানি না। নরএপিনেফ্রিন ম্যাক্সিমাম আসে আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভের দিক থেকে, ঠিক আছে।
conversion of noradrenaline to adrenaline is catalyzed by catecholamidyl transferase which is induced by glucocorticoid। তাহলে গ্লুকোকর্টিকয়েড কি করে ক্যাটেকোমিথাইল ট্রান্সফারেজ কে অ্যাক্টিভ করে এবং ক্যাটেকোমিথাইল ট্রান্সফারেজ কি করে নরড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন বানায়। ঠিক আছে, ওকে। তারপরে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন আমাদের হচ্ছে জোনা রেটিকুলারিস, এখান থেকে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন রিলিজ হয়। এগুলো হচ্ছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন আর সিক্রেটেড ইন রেসপন্স টু এসিটিএইচ, যখন হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এখানে স্টিমুলেশন দিয়ে যার ফলে হচ্ছে তারা এখানটায় রিলিজ হয়। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা হচ্ছে আমাদের জোনা ফেসিকুলাটা মাঝখানে লেয়ার থেকে রিলিজ হয়, সেটা হচ্ছে কর্টিসল। এই কর্টিসল নিয়েই হচ্ছে কল্পনার শেষ নাই, এটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন অনেক বেশি, কারণ হচ্ছে এই কর্টিসলটা দিয়ে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে একটু বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, তো আমরা কর্টিসলের একটু ফাংশন গুলো দেখার চেষ্টা করি। সে হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কাজ করে, গ্লুকোনিওজেনেসিস বাড়ায়। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিস বাড়ায়, লিভারে নতুন গ্লুকোজ তৈরি করে নন গ্লুকোজ সোর্স থেকে। গ্লুকোনিওজেনেসিস মানে কি নন গ্লুকোজ সোর্স থেকে গ্লুকোজ তৈরি করা। রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায়, এবং পেরিফেরাল টিস্যুতে গ্লুকোজ আপটেক কমায়, মানে ইনসুলিন বিরোধী কাজ করে, তাহলে এটা হচ্ছে কর্টিসলের কাজ। তাহলে কারো যদি বডির মধ্যে কর্টিসল বেড়ে যায়, তাহলে কর্টিসল বেড়ে যায় এরকম কন্ডিশন, এই ডিজিজটার নাম কি কুশিং সিনড্রোম। তার যদি কুশিং সিনড্রোম হয় তাহলে তার কি হবে, হাইপারগ্লাইসিমিয়া থাকবে। ঠিক আছে, তার হাইপারগ্লাইসিমিয়া থাকবে। এবং ধরেন কোন একটা পার্সন অনেক লম্বা সময় ধরে স্টেরয়েড নিচ্ছে, তার হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে স্টেরয়েড ইনডিউস ডায়াবেটিস। তারপর হচ্ছে প্রোটিন মেটাবলিজম, সে কি করে প্রোটিন ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড গুলাকে, প্রোটিন ব্রেকডাউন করে যে অ্যামাইনো অ্যাসিড পায়, অ্যামাইনো অ্যাসিড গুলাকে লিভারে পাঠায় দেয়, এবং ওই অ্যামাইনো অ্যাসিড গুলা থেকে গ্লুকোনিওজেনেসিস করে, গ্লুকোজ তৈরি করে। তার কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি করা। যার ফলে কি হয়, মাসল ওয়েস্টিং হয়, স্কিন থিনিং হয়, পোর অন্ডিলিং হয়। তাহলে যারা হচ্ছে কোচিং সিন্ড্রোমের পেশেন্ট, তাদের হচ্ছে আমরা মাসল ওয়েস্টিং পাই, স্কিন থিনিং পাই, পোর অন্ডিলিং পাই। ফ্যাট মেটাবলিজম হচ্ছে লাইপোলাইসিস করে, ফ্যাট ভাঙে। ঠিক আছে, কিন্তু ক্রনিক এক্সেস, লম্বা সময় ধরে যদি কেউ স্টেরয়েড নিয়ে থাকে বা লম্বা সময় ধরে কারো যদি বডিতে কর্টিসল লেভেল বেশি থাকে, তখন হচ্ছে তার কি হয়, আমরা দেখতে পাই যে এই যে ফ্যাট গুলা, সে বডির পেরিফেরি থেকে ফ্যাট গুলাকে ভেঙে ফেলে কিন্তু বডির সেন্ট্রালে এনে ফ্যাট গুলাকে সে জমা করে। তাহলে সেন্ট্রাল ওবেসিটি পাই, মুন ফেস পাই, বাফলো হাম পাই। দেখেন এই যে মুন ফেস, এটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি, বডির পেরিফেরি কোনো ফ্যাট নাই। হ্যাঁ, ওখানে হচ্ছে প্রক্সিমাল থাই মাসেল উইকনেস, এখানে ফ্যাট নাই, একদম মাসেল ব্রেকডাউন হয়ে গেছে, বাট এই ফ্যাট গুলাকে এনে সে সেন্ট্রালি জমা করে। দেখেন এখানে কমার্শিয়াল মতো ফিচার দেখা যাচ্ছে, সেন্ট্রাল ওবেসিটি, মুন ফেস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সে করে ফের কুশিং সিনড্রোমে হয়। অ্যান্টি ইনফ্লামেটরি কাজ, সে হচ্ছে সাইটোকাইন, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিএনএফ তাদেরকে কমায়, প্রোস্টাগ্ল্যান্ডিন ও লিকোটিন তৈরি কমায়, টি লিম্ফোসাইট অ্যাক্টিভিটি কমায়। এর জন্য স্টেরয়েড, আমরা মূলত স্টেরয়েডকে ইউজ করি অ্যান্টি ইনফ্লামেটরি ইমিউনো সাপ্রেসেন্ট হিসেবে, তাকে আমরা ইউজ করি। ওকে, আচ্ছা। আর কার্ডিওভাস্কুলার ইফেক্ট কি, সে হচ্ছে ক্যাটেকোলামিনের কাজ বাড়ায়, ব্লাড প্রেশার মেনটেন করে। সেজন্য দেখা যায় কারো বডিতে যদি অতিরিক্ত কর্টিসল বেড়ে যায় বা স্টেরয়েড লম্বা সময় ধরে নেয়, তাহলে তার হাইপার টেনশন হয়। তাহলে কারো যদি কুশিং সিনড্রোম হয়, কর্টিসল বেড়ে যায়, সেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। তো কুশিং সিনড্রোমের অনেকগুলো টাইপ আছে, আমরা জানবো কি কি টাইপ আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কুশিং সিনড্রোম সবচেয়ে বেশি আসে, আমাদের পরীক্ষায় ভাই ভাই জিজ্ঞাসা করে। তো এই কুশিং সিনড্রোম সবচেয়ে মোস্ট কমন কি, আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। মানুষ নিজেই নিজের কুশিং সিনড্রোম তৈরি করে। কিভাবে, অনেকে হচ্ছে হার্বাল ওষুধ খায় দেখা যায় অনেক লম্বা সময় ধরে বিভিন্ন কারণে। এই হার্বাল ওষুধগুলো হচ্ছে খুব ড্রামাটিক রেসপন্স নিয়ে আসার জন্য তারা হচ্ছে কর্টিসল ইউজ করে, স্টেরয়েড ইউজ করে, যার ফলে কুশিং সিনড্রোম নিয়ে আসে আমাদের কাছে। তারপরে হচ্ছে অনেকে দেখা যায় আহ আহ, বিভিন্ন ক্রনিক ডিজিজ, রিমাটোলজিক্যাল ডিজিজ, হ্যামাটোলজিক্যাল ডিজিজ, ক্যান্সার, ম্যালিগন্যান্সি, এগুলোর জন্য কিন্তু অনেকে লম্বা সময় ধরে স্টেরয়েড নিতে হয়। বাস্তবতা সেটা, বাধ্য হয়েই তারা নেয়, কারণ হচ্ছে এখানে বডি ইনফ্লামেটরি রেসপন্স গুলোকে কমাইতে হবে। সেক্ষেত্রে তারাও দেখা যায় কোচিং সিমটম নিয়ে আসে। তাহলে আয়াট্রোজেনিক কোচিং সিমটম হচ্ছে মোস্ট কমন। তারপরে এন্ডোজেনাস, আমাদের বডির কি কি মেকানিজমের কারণে কোচিং সিমটম হতে পারে। যদি কোনো কারণে এসিটিএইচ, আমরা জানি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যখন হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে স্টিমুলেশন দেয়, তখন হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল বেশি বেশি রিলিজ হয়। যদি কোনো কারণে পিটুইটারি থেকে এসিটিএইচ, পিটুইটারি থেকে এসিটিএইচ বেশি বেশি রিলিজ হয়, তখন হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কোচিং সিনড্রোম হয়। ঠিক আছে, পিটুইটারি এডিনোমা, যেমন হচ্ছে পিটুইটারি এডিনোমা। তারপর হচ্ছে একটোপিক এসিটিএইচ সিক্রেশন, যেমন হচ্ছে আমরা জানি একটোপিক এসিটিএইচ সিক্রেশন কিসে হয়, আমাদের লাং কার্সিনোমাতে গুলাতে একটোপিক এসিটিএইচ
সিক্রেশন হয়। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে আমরা একটোপিক অ্যাসিডিটি সিক্রেশন কোন জায়গায় দেখতে পাই? স্মল সেল কার্সিনোমাতে সবচেয়ে বেশি দেখতে পাই লাঙের। আমরা জানি লাঙের কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, স্কোয়ামাস কার্সিনোমা, আইডিনো কার্সিনোমা। তো স্মল সেল কার্সিনোমাতে সবচেয়ে বেশি আমরা কুশিং সিনড্রোম দেখতে পাই, কারণ হচ্ছে এখানে একটোপিক অ্যাসিডিটি সিক্রেশন হয়। তারপরে অ্যাসিডিটি ইন্ডিপেন্ডেন্ট, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার নিজের কোনো কারণে বেশি বেশি কর্টিসল রিলিজ করতেছে। তো সেটা হচ্ছে 20% ক্ষেত্রে, যেমন অ্যাসিডিটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। ধরেন জোনা, আমাদের ফেসিকুলাটা, জোনা ফেসিকুলাটা অনেক বেশি হাইপারপ্লাসিয়া হয়েছে, তার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তাহলে সে বেশি বেশি কর্টিসল রিলিজ করবে। অ্যাড্রেনাল এডিনোমা, অ্যাড্রেনাল কার্সিনোমা, সেগুলোতেও কুশিং সিনড্রোম হতে পারে। সিউডো কুশিং সিনড্রোম আমাদের বডির এমন কিছু কন্ডিশনে অনেকটা কুশিং সিনড্রোমের মতো ফিচার দেখা যায়, বাট আসলে এটা কুশিং সিনড্রোম না। কেউ যদি অতিরিক্ত অ্যালকোহল খায় লম্বা সময় ধরে, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট, তাহলে তার কুশিং সিনড্রোমের মতো ফিচার চলে আসে। অ্যালকোহল এক্সেস নিলে, তারপর হচ্ছে মেজর ডিপ্রেসিভ ইলনেসের পেশেন্ট গুলাও একটা কুশিং সিনড্রোমের মতো মানে অ্যাপিয়ারেন্স নিয়ে আসে। প্রাইমারি ওবেসিটিতে পেশেন্টটাকে দেখে মনে হবে যে সে কুশিং ওয়েট কিনা, কুশিং সিনড্রোমের পেশেন্ট কিনা, তাহলে এটা হচ্ছে সিউডো কুশিং সিনড্রোম। তাহলে এটা আমরা জানলাম কোচিং সিনড্রোমের কজ। আমরা একটু দেখে ফেলি কোচিং সিনড্রোমে আমরা কি কি ফিচার পাই, একদম মাথা থেকে পা শুরু করুন, তাহলে আপনার মনে রাখা সহজ হবে। যে প্রথমে আমরা আসি মাথাতে আমরা কি পাই? হেয়ার থিনিং পাই, হার্সুটিজম থাকে। হার্সুটিজম থাকে কারণ হচ্ছে যে আমাদের যে কর্টিসল, এই কর্টিসলটা কি করে আমাদের সেক্স হরমোন গুলার ফাংশন গুলোকে বাড়ায়, যার ফলে হচ্ছে হার্সুটিজম পাই। একনি পাবো, পিতরা পাবো, একনি ফেসিয়াল পিতর, ফেসটা একদম রেড হয়ে থাকবে, সাইকোসিস থাকবে, মেনিয়া ডিপ্রেশন থাকবে। আইয়ে থাকবে ক্যাটারেক্ট, মাইল্ড এক্সোপথ্যালমাস থাকতে পারে, গ্লুকোমা থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। মাইল্ড এক্সোপথ্যালমাস থাকতে পারে, গ্লুকোমা থাকতে পারে, হাইপারটেনশন পাবো। তারপরে হচ্ছে সেন্টিপেটাল ওবেসিটি পাবো, স্ট্রায়া পাবো, হ্যাঁ এখানে অ্যাবডোমেনের স্ট্রায়া পাবো। আর ফিমেলদের ক্ষেত্রে কি পাবো? মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকবে। তারপর হচ্ছে এরা হচ্ছে এইচসিএল প্রোডাকশন বাড়ায় দেয়, যার ফলে পেপটিক আলসার হয়, লস অফ হাইট হয়, কারণ হচ্ছে অস্টিওপোরোসিস করে, হ্যাঁ অস্টিওপোরোসিস করে। তারপর হচ্ছে ব্যাক পেইন থাকতে পারে, কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে। তারপর হচ্ছে স্কিন থিকনেস কমায় দেয়, স্কিন থিনিং হয়। তাহলে আমরা একটা স্টেরয়েডের সাইড ইফেক্ট আমরা জানি হচ্ছে স্কিন থিনিং, ঠিক তেমনি কুচিং সিনড্রোমে স্কিন থিনিং হয়। তারপর হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস, যেহেতু এখানে মাসল ব্রেকডাউন হচ্ছে, এখান থেকে ফেট গুলা চলে যাচ্ছে, যার ফলে প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে। তারপর হচ্ছে ব্রুইজিং, আমরা ব্রুইজিং পাবো। তারপর হচ্ছে পোর ওন্ড হিলিং, আমরা অলরেডি পড়ে ফেলছি, কারণ হচ্ছে এখানে প্রোটিন ব্রেকডাউন বেশি বেশি হওয়ার কারণে পোর ওন্ড হিলিং হয়। ওকে, অস্টিওপোরোসিস আমরা অলরেডি পড়ছি। তাহলে কোজিং সিনড্রোমের যে ফিচার গুলা, এই ফিচার গুলা আমরা অলরেডি আপনাদের পড়লাম। তারপর হচ্ছে আচ্ছা, তাহলে আমরা কোজিং সিনড্রোমের ফিচার গুলো অলরেডি পড়লাম। পরীক্ষায় আসলে আপনারা কিভাবে লিখবেন? প্রথমত হচ্ছে সিমটম লিখবেন, যে পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসতে পারে: হেয়ার থিনিং, হেড সাইকোসিস, ফেস মুন ফেস, হার্সুটিজম। তারপর হচ্ছে আই ক্যাটারেক্ট, মাইল্ড এক্সোপথ্যালমাস থাকতে পারে। তারপর হচ্ছে গ্লুকোমা থাকতে পারে, হ্যান্ডে হাইপারটেনশন আমরা দেখবো, ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট করে হাইপারগ্লাইসেমিয়া পাবো, অ্যাবডোমিনাল সেন্ট্রাল ওবেসিটি, স্ট্রায়া পাবো, ব্যাকে হচ্ছে বফলো হাম্প পাবো, যেটিতে আমরা পেপটিক আলসার ডিজিজ পেতে পারি, কারণ হচ্ছে এইচসিএল সিক্রেশন বাড়ায় দেয়। তারপরে মাস্কুলোস্কেলেটাল, আমরা হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস পাবো, পেশেন্ট বসা থেকে উঠতে পারবে না। বোনে পাবো অস্টিওপোরোসিস, ঠিক আছে। তারপর যে জেনিটাল হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকবে ফিমেলদের, ডিক্রিজ ইমিউনিটি, স্টেরয়েড ইমিউনিটি কমায় ফেলে, ইনফেকশন, বডিতে ইনফেকশন, পোর ওন্ড হিলিং হবে। তারপর হচ্ছে আমাকে ইনভেস্টিগেশন, এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে স্যার ম্যাডামরা জিজ্ঞেস করে ভাই ভাই যে আসলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। তো আমরা এখানে দুই টাইপের ইনভেস্টিগেশন করতে পারি, সেটা হচ্ছে টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ কুশিং সিনড্রোম, এটা কুশিং সিনড্রোম কিনা এর জন্য আমরা ইনভেস্টিগেশন করতে পারি। আবার আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমের কজটা কি সেটার জন্য আমরা ইনভেস্টিগেশন করতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা এটা কুশিং সিনড্রোম কিনা এটার জন্য আমরা টেস্ট করি, সেটা হচ্ছে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তো আমরা হচ্ছে পেশেন্টকে হচ্ছে ডেক্সামেথাসোন দেই, তারপর হচ্ছে আমরা কর্টিসলটা মেজার করি। ইন কুশিং সিনড্রোম ডেক্সামেথাসোন উইল ফেল টু সাপ্রেস এন্ডোজেনাস সিরিজ অফ কর্টিসল। তাহলে একটা পেশেন্টকে আমি ডেক্সামেথাসোন দিলাম, ডেক্সামেথাসোন দেওয়ার পরে একদম নর্মাল ইন্ডিভিজুয়ালে, একদম নর্মাল পেশেন্টে ডেক্সামেথাসোন বাইরে থেকে দেওয়ার পরে তার এন্ডোজেনাস কর্টিসল সিক্রেশন একটু কমে যাওয়ার কথা, সাপ্রেস হওয়ার কথা। কিন্তু যার এন্ডোজেনাসলি অ্যাবনর্মালি কর্টিসল রিলিজ হচ্ছে, তার হচ্ছে কি হবে? এন্ডোজেনাস কর্টিসল লেভেলটা সাপ্রেসড হবে না। তাহলে এটাকে আমরা বলি ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, যার ফলে আমরা শিওর হতে পারবো যে না, তার হচ্ছে এন্ডোজেনাসলি অ্যাবনর্মালি
কর্টিসল রিলিজ হচ্ছে, ডেক্সামেথাসোন অতিরিক্ত দেওয়ার পরেও তাকে আমরা সাপ্রেস করতে পারি নাই, তাহলে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট আমরা করতে পারি। তারপর হচ্ছে লেট নাইট সেলিভারি কর্টিসল। ডেভিশনে আপনারা পড়লে দেখবেন যে ডেভিশনে একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে কর্টিসল লেভেল মর্নিং এ ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে বেশি পিকে থাকে এবং মিড নাইটে সবচেয়ে কম থাকে। তাহলে একটা জিনিস দেখেন যে আপনি বাস্তবতা মেনে নিচ্ছেন যে কর্টিসল মিড নাইটে সবচেয়ে কম থাকে। তাহলে একটা পেশেন্টের আপনি মিড নাইট স্যালাইভারি কর্টিসল, নর্মাল একটা পেশেন্ট যে সুস্থ মানুষ, তার মিড নাইট স্যালাইভারি কর্টিসল যদি আপনি নেন, তাহলে আপনার কি পাওয়ার কথা? আপনার হচ্ছে কর্টিসলটা কম পাওয়ার কথা, যেহেতু নর্মাল বডি ফিজিওলজি এটাই বলে। কিন্তু একটা পেশেন্টের আপনি মিড নাইট স্যালাইভারি কর্টিসল নিয়ে দেখলেন যে তার কর্টিসল লেভেল বেশি, দ্যাট মিনস তার হচ্ছে কি আছে, বডিতে কর্টিসল লেভেলটা বেশি, ঠিক আছে? তাহলে তার হচ্ছে আমরা তাকে বলতে পারবো যে তার কুশিং সিনড্রোম আছে। তাহলে নর্মালি কর্টিসল লেভেল ফলো সার্কাডিয়ান রিদম, ইট পিকস এট 10 AM সকালে এবং লোয়েস্ট এট মিডনাইট। ইফ উই গেট হাই লেভেল কর্টিসল ইন সালাইভা ইন মিডনাইট, ইট উইল ইন্ডিকেট কুশিং, তখন এটা কুশিং ইন্ডিকেট করে। তারপর 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল আমরা দেখতে পাই, যদি ইউরিনারি ফ্রি কর্টিসল যদি বেশি থাকে তাহলে আমরা তখন কুশিং সিনড্রোম বলতে পারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা ইনভেস্টিগেশন, এগুলার ইন্টারপ্রিটেশন আপনাকে জানতে হবে। এখন একটা জিনিস দেখেন যে এই যে কুশিং সিনড্রোম, এটা এমনও হতে পারে যে এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট, মানে পিটুইটারির কারণে, পিটুইটারি থেকে বেশি বেশি এসিটিএইচ রিলিজ হওয়ার কারণে কুশিংটা হচ্ছে। আবার এমন হতে পারে যে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। তখন হচ্ছে আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? তখন হচ্ছে আমরা প্লাজমা এসিটিএইচ লেভেল দেখবো। প্লাজমা এসিটিএইচ লেভেল, প্লাজমা এসিটিএইচ লেভেল আমরা দেখে কি করতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে? তো প্লাজমা এসিটিএইচ দেখেন আপনি, কুচিং সিনড্রোম এটা কোন জায়গা থেকে হচ্ছে, এটা হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট নাকি এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট দেখার জন্য আপনি হচ্ছে কি করলেন? প্লাজমা এসিটিএইচ মেজার করলেন, দেখলেন যে প্লাজমা এসিটিএইচটা কম, লেস দেন 1.1 পিকোমোল পার লিটার, ঠিক আছে? তখন হচ্ছে এটাকে আমরা বলতে পারবো যে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম, এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। তখন হচ্ছে তারপর হচ্ছে আপনি এড্রিনাল ইমেজিং করলেন, এড্রিনাল ইমেজিং করার পর দেখলেন যে এড্রিনাল লেশন আছে, এটা হতে পারে এড্রিনাল এডিনোমা, কার্সিনোমা, ঠিক আছে? ইডিওপ্যাথিক আইমা কি? আইমা হচ্ছে ইডিওপ্যাথিক এড্রিনাল হাইপারপ্লাসিয়া হচ্ছে এটাকে বলে আইমা। তারপর হচ্ছে নন এড্রিনাল লেশন হতে পারে, যেমন হচ্ছে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড হতে পারে, ঠিক আছে? তারপরে আপনি কুশিং সিনড্রোম, আপনি যখন হচ্ছে আহ, এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট এটা দেখার জন্য আপনি কি করলেন? প্লাজমা এসিটিএইচ মেজার করলেন, দেখলেন যে প্লাজমা এসিটিএইচটা একটু বেশি, এসিটিএইচটা একটু বেশি, তখন আপনার সিদ্ধান্ত নেবেন যে এটা হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কোচিং সিনড্রোম, এসিডিএস ডিপেন্ডেন্ট কোচিং সিনড্রোম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কি করবেন? পিটুইটারির একটা, মানে এসিডিএইচ বেশি, আপনি প্লাজমা এসিডিএইচ মাপলেন, দেখলেন এসিডিএইচ 3.3 পিকোমোলের বেশি, তখন হচ্ছে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এটা আসলে পিটুইটারি থেকে এই এসিডিএইচটা আসতেছে কিনা। প্রথমেই আপনার সাসপিশন হবে পিটুইটারি, তখন হচ্ছে একটা আপনি পিটুইটারির এমআরআই করবেন। পিটুইটারি এমআরআই করে যদি দেখেন যে 6 মিলিমিটারের একটা বেশি এডিনোমা, 6 মিলিমিটার একটা বেশি এডিনোমা, তখন হচ্ছে আপনি কি করবেন? অলমোস্ট আমরা তখন সিদ্ধান্ত নিয়ে নিই যে এটা পিটুইটারি এডিনোমার কারণে এই এসিডিএসটা বেশি বেশি রিলিজ হচ্ছে। তারপর আমরা কি করতে পারি হচ্ছে সিআরএইচ টেস্ট করতে পারি, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন টেস্ট করতে পারি, ঠিক আছে? তারপর যে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে পারি, তখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই এটা কুশিং ডিজিজ। এবার একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখেন যে কুশিং সিনড্রোম কি এবং কুশিং ডিজিজ কি। কুশিং ডিজিজ হচ্ছে, কুশিং ডিজিজ, কুশিং ডিজিজ হচ্ছে যদি পিটুইটারি, পিটুইটারি এবং হাইপোথ্যালামিক, পিটুইটারি এবং হাইপোথ্যালামিক কোজের কারণে যদি কুশিং ফিচার গুলো আসে, পিটুইটারি এবং হাইপোথ্যালামিক কজের কারণে যদি কুশিং এর ফিচার গুলো আসে বা কুশিং লাইক ফিচার আসে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কুশিং ডিজিজ। আর যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার প্রলিফারেশন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটির কারণে কর্টিসল বেড়ে গিয়ে কুশিং লাইক ফিচার আসে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম, ঠিক আছে? আচ্ছা, আবার দেখা গেল যে কোন পেশেন্টের আমরা প্লাজমা হচ্ছে এসিটিএইচ মেজার করলাম, এরা হচ্ছে 3.3 পিকোমোলের বেশি, তখন হচ্ছে আমরা বলবো যে আচ্ছা এসিটিএইচ ডিপেন্ডেন্ট কোচিং সিনড্রোম। বাট তখন আমরা পিটুইটারি এমআরআই করে কিছুই পেলাম না, আমরা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন একটা সাপ্রেশন করে আমরা কিছুই পেলাম না, তখন হচ্ছে আমরা কিসে যাব? তখন হচ্ছে আমরা সাসপেক্ট করবো এটা হচ্ছে একটোপিক এসিটিএইচ কিনা, একটোপিক এসিটিএইচ কিনা, তখন হচ্ছে আমরা
এটা চিন্তা করো, কারণ একটোপিক অ্যাসিডিস কোন জায়গা থেকে রিলিজ হয়, এটা রিলিজ হয় হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। মাঝখানে এখানে আছে বাইলেটারাল ইনফিরিয়র পেট্রোরাস সাইনাস স্যাম্পলিং, এগুলো আছে। এগুলো হচ্ছে আমাদের এত বেশি জানার এখন প্রয়োজন নাই। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করতে পারি, আহ এখন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে ফ্রিওকোমোসাইটোমা। ফ্রিওকোমোসাইটোমা কি, যদি কোনো কারণে ফ্রিওকোমোসাইটোমার আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন, যেটাকে আমরা বলি হচ্ছে কন সিনড্রোম। কন সিনড্রোম হচ্ছে যদি কোনো কারণে অ্যালডোস্টেরন বেড়ে যায়। তো এখানে আমরা কি কি ফিচার পাই, এখানে আপনার রিটেনে আসলেও আসতে পারে, নর্মালি এটা গুলো আসে না, এমসিকিউতে আসে। তো সোডিয়াম রিটেনশন পাবো, অ্যালডোস্টেরন অনেক বেশি সোডিয়াম রিটেনশন করে। হাইপারনেট্রিমিয়া পাবো, তারপর হচ্ছে পটাশিয়াম বের করতে হাইপোক্যালেমিয়া পাবো, পলিউরিয়া পাবো, যেহেতু পটাশিয়ামের কারণে এখানে হাইপোক্যালেমিয়ার কারণে টিউবুলার ড্যামেজ হয়, যেটাকে আমরা বলি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। একটা টাইপের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে, এটাকে বলি হাইপোক্যালেমিক নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তারপর হচ্ছে টিটানি পেতে পারি। কেন টিটানি কেন পেতে পারি, কারণ হচ্ছে যে এখানে আহ হাইপোক্যালেমিয়া হয়, হাইপোক্যালেমিয়া হয়। এই যে হাইপোক্যালেমিয়া হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের বডির যে সেলগুলো আছে, এই যে থেকে আহ বডির সেলগুলা থেকে হাইড্রোজেন হাইড্রোজেন তখন হচ্ছে বাইরে আসে, হাইড্রোজেন তখন বাইরে আসে। সরি সরি আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে হাইড্রোজেন তখন হচ্ছে ভিতরে যায়। এবং এই হাইড্রোজেনের বিনিময়ে পটাশিয়াম তখন বাইরে আসে। যেহেতু বডির মধ্যে হাইপোক্যালেমিয়া হচ্ছে, ইসিএফ এ হাইপোক্যালেমিয়া হচ্ছে, তখন আমাদের বডির সেলগুলোতে কি হয়, পটাশিয়াম এবং হাইড্রোজেনের এক্সচেঞ্জ ঘটে। তখন হাইড্রোজেন গুলা বডির সেলের ভিতরে যায়, বিনিময়ে ইসিএফ এ পটাশিয়াম আসে, পটাশিয়াম লেভেলটা ব্যালেন্স করার জন্য। কিন্তু আমাদের যেহেতু ইসিএফ থেকে পটাশিয়াম হাইড্রোজেন লস হয়ে যাচ্ছে, এজন্য কি হয়, অ্যালকালোসিস হয়। কি হয়, অ্যালকালোসিস। অ্যালকালোসিস। তো এই অ্যালকালোসিসটা যখন হলো, এই অ্যালকালোসিসটা হওয়ার ফলে একটা জিনিস হয়, আমাদের যে অ্যালবুমিন গুলো আছে, এই অ্যালবুমিনের সাথে নর্মালি হাইড্রোজেন বাইন্ড করে থাকে। ঠিক আছে, তো বডির মধ্যে অ্যালকালোসিস হলে তখন হাইড্রোজেন চাবে, সে এই অ্যালবুমিন থেকে ছুটে গিয়ে সে হচ্ছে প্লাজমাতে চলে যেতে, এবং এই অ্যালকালোসিসটাকে এনিহাউ এটাকে সে প্রিভেন্ট করতে। তখন অ্যালবুমিন থেকে হাইড্রোজেন গুলো ছুটে যায়। তখন এই অ্যালবুমিন থেকে হাইড্রোজেন ছুটে গেলে অ্যালবুমিনের হাতগুলো কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এই জায়গাগুলোতে তখন হচ্ছে ক্যালসিয়াম এসে বাইন্ড করে, যেগুলোতে এসে তখন ক্যালসিয়াম বাইন্ড করে। যার ফলে আমাদের প্লাজমাতে ফ্রি ক্যালসিয়াম কমে যায়, এবং ফ্রি ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে হাইপোক্যালসিমিয়া হয়। তাহলে এখন অনেক লম্বা একটা মেকানিজম এখানে, সে কারণে টিটানি হতে পারে। তাহলে আমরা কি পাই, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে আমরা কি পাই, টিটানি পাই। হ্যাঁ, অনেকগুলো ফিচার আমরা জানলাম। এখানে ইনভেস্টিগেশন কি, আমরা কি করি, প্লাজমা রেনিন অ্যালডোস্টেরন রেশিও বা অ্যালডোস্টেরন রেনিন রেশিও করতে পারি। ওকে, আর ট্রিটমেন্ট হিসেবে আমরা মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইনোলেক্টন, অ্যাপ্রিলিন, এগুলো হচ্ছে দিয়ে চিকিৎসা করি। তারপর যে ফ্রিওকোমোসাইটোমা হচ্ছে যদি ক্যাটেকোলামিন বেড়ে যায়, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বেড়ে যায়। আমরা জানি আমাদের অ্যাড্রেনালিনের মেইন সোর্স হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কিন্তু নর অ্যাড্রেনালিনের মেইন সোর্স কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড না। আমি আগেও বলছি যে 80% হচ্ছে আমাদের কি 80% অ্যাড্রেনাল মেডুলা ক্রোমাটিন সেল, এখানে হচ্ছে ফ্রিওকোমোসাইটোমা হয়। আমাদের এই যে ফ্রিওকোমোসাইটোমা মূলত 80% ক্ষেত্রে কিসের জন্য হয়, আমাদের এই যে অ্যাড্রিনাল মেডুলার হাইপার ফাংশনের জন্য। বা 20% ক্ষেত্রে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এগুলোকে আমরা বলি হচ্ছে প্যারাগ্যাংলিয়া, এই প্যারাগ্যাংলিওমার যদি হাইপার অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রেও কি করে হতে পারে, ফ্রিওকোমোসাইটোমা হতে পারে। বিশেষ করে অর্গান অফ জুকার ক্যান্ডেল বা এওরটিক বাইফার্কেশনের কারণে, এখানে অর্গান অফ জুকার ক্যান্ডেল থাকে, ওইখানে এখান থেকে কিন্তু এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হয়। ওখানে যদি হাইপার অ্যাক্টিভিটি হয়, তাহলে সেক্ষেত্রেও ফ্রিওকোমোসাইটোমা হতে পারে। তো ফ্রিওকোমোসাইটোমা এখানে মূলত কি কি ফিচার পাই, এখানে দেখবেন যে পারক্সিমাল হেড থাকবে, হঠাৎ করে তার হেডেক শুরু হবে, পালপিটেশন, সুইটিং। তাহলে একটা পেশেন্টের হঠাৎ করে হেডেক, পালপিটেশন, সুইটিং শুরু হয়। হাইপারটেনশন আছে, তারপর হচ্ছে পারক্সিমাল পোস্টারাল হাইপোটেনশন, হঠাৎ করে তার হাইপোটেনশন ডেভেলপ করে, পালপিটেশন, ওয়েট লস। তাহলে আপনি তাকে ডায়াগনোসিস করবেন যে সেটা হচ্ছে কি, ফ্রিওকোমোসাইটোমা। ফ্রিওকোমোসাইটোমা আমি দুইটা জিনিস বললাম, ফ্রিওকোমোসাইটোমা 80% এড্রেনাল মেডুলা থেকে, 20% হয় হচ্ছে প্যারাগ্যাংলিওমা থেকে, আর মেইনলি অর্গান অফ জুকার ক্যান্ডেল থেকে। আর এখানে হচ্ছে অ্যাড্রেনালিনের মেইন সোর্স হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, নরএড্রেনালিনের মেইন সোর্স হচ্ছে আসলে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড না। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অল্প পরিমাণে নরএড্রেনালিন রিলিজ হয়, কিন্তু বাকি সব নরএড্রেনালিন রিলিজ হয় হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক নার্ভ গুলো থেকে। ঠিক আছে, তো এখানে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, আমরা হচ্ছে ইউরিনারি মেটানেফ্রিন ইউরিনারি মেটানেফ্রিন করতে পারি। ঠিক আছে,
আবার হচ্ছে আমরা অ্যাবডোমিনাল সিটি এমআরআই করতে পারি। ওকে। আর এখানে আরো অনেকগুলো ডিসকাশন আছে। আর হচ্ছে এখানে মোস্ট ইউজফুল ড্রাগ হচ্ছে আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন। কি? আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন আমরা হচ্ছে এখানে ইউজ করি। তারপরে আমরা আসি আমাদের আজকের লেকচারের একদম লাস্ট ডিসকাশন, সেটা হচ্ছে এড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি। এড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি এটাকে আমরা বলি হচ্ছে এডিশন ডিজিজ। মূলত যদি আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি হয়, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা তিনটা জোন যেহেতু ভাগ করি, এখানে জোনা গ্লোমেরুলাসাস, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস, তাহলে অ্যাড্রেনাল এই তিনটা লেয়ার থেকে যদি তিনটা হরমোন কমে যায় তাহলে অ্যালডোস্টেরন কমে গেলে মিনারেল কর্টিকয়েড কমে যাবে। তারপর হচ্ছে যদি মাঝখানে লেয়ার থেকে কমে যায় তাহলে কর্টিসল কমে যাবে। তারপর হচ্ছে রেটিকুলারিস থেকে যদি কমে যায় তাহলে আমাদের সেক্স স্টেরয়েড গুলো কমে যাবে। তাহলে তাহলে আমি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আমি আসলে তিনটারই ফিচার পাবো, তিনটা কমে যাওয়ারই ফিচার পাবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা পরীক্ষায় আসে, কিন্তু অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আসে এবং বাই জিজ্ঞাসা করে। তো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এটা হচ্ছে আমরা খুব ভালোভাবে পড়তে হবে এবং এটার কজ জানতে হবে। মূলত এটার মোস্ট কমন কজ কি? মোস্ট কমন কজ হচ্ছে সাডেন উইথড্রল অফ দ্য স্টেরয়েড। ধরুন একটা পেশেন্ট লম্বা সময় ধরে স্টেরয়েড নিচ্ছে, সে সাডেনলি স্টেরয়েড উইথড্র করলো, তাহলে তার কিন্তু কি হতে পারে? এটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। কারণ হচ্ছে সাডেন স্টেরয়েড উইথড্র করলে যে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস সেটা হচ্ছে ডিসওরিয়েন্টেড হয়ে যায়। ঠিক আছে? ডিরেঞ্জড হয়ে যায়। তখন হচ্ছে কি হয়? আমরা আহ, এই এডিশন ডিজিজটা পাই। ঠিক আছে? আচ্ছা, তারপর হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে যদি কোনো ডিজিজ থাকে, সেখান থেকে যদি আমাদের এসিটিএইচ অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ না হয়, তাহলে কিন্তু কি হতে পারে? আমাদের এডিশন ডিজিজ হতে পারে। তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি কোনো কারণে অটোইমিউন ডিস্ট্রাকশন হয় তাহলে এডিশন ডিজিজ হতে পারে। তারপর হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিবি এইচআইভি যদি হয় তাহলে হতে পারে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার হলে হতে পারে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি আমরা সার্জিক্যালি কেটে ফেলি তাহলে হতে পারে। হ্যাঁ। তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি কোনো ইনফিল্ট্রেশন হয়, অ্যামাইলোডিসিস হয়, সার্কোডোসিস হয়, ইনফিল্ট্রেশন ইনফিল্ট্রেটিভ ডিজিজের কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশন ডিসফাংশন হয়ে গিয়ে এডিশন ডিজিজ হতে পারে। তো এডিশন ডিজিজে আমরা কি কি ফিচার পাই? মূলত হচ্ছে ক্রনিক ইনসাফিসিয়েন্সি এডিশন ডিজিজ। ক্রনিক ইনসাফিসিয়েন্সিতে আমরা কি পাবো? যেহেতু আমাদের অ্যালডোস্টেরন এখানে কাজ করতে পারছে না, তাহলে আমরা পাবো হচ্ছে হাইপার ক্যালেমিয়া। কি পাবো? হাইপার ক্যালেমিয়া পাবো। অ্যালডোস্টেরনের কাজ ছিল পটাশিয়ামকে বের করে দেওয়া, তাহলে এখানে অ্যালডোস্টেরন কাজ করতে পারছে না, যার ফলে বডি কি করবে? পটাশিয়ামকে স্টোর করবে, তাহলে হাইপার ক্যালেমিয়া হবে। সোডিয়ামকে অ্যালডোস্টেরন যেহেতু কাজ করতে পারছে না, সোডিয়ামকে ধরে রাখতে পারবে না, হাইপোনেট্রিমিয়া হবে। তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হবে। কর্টিসল যেহেতু কাজ করতে পারছে না, হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপার পিগমেন্টেশন হবে। যেহেতু হাইপার পিগমেন্টেশন কেন হবে? কারণ হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন গুলা কমে যাচ্ছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন গুলা যদি কমে যায় তাহলে এসিটিএইচ কি হবে? এসিটিএইচ বেড়ে যাবে। এসিটিএইচ যদি বেড়ে যায় তাহলে বডির মধ্যে কি হবে? পিগমেন্টেশন হবে। বডির মধ্যে কি হবে? পিগমেন্টেশন হবে। এবং আনএক্সপ্লেইনড ফ্যাটিগ, ওয়েট লস, এগুলো তো থাকবেই। আচ্ছা, তারপর হচ্ছে এডিশনিয়ান ক্রাইসিস। এডিশনিয়ান ক্রাইসিসে আমরা কি পাই? পেশেন্টের যেহেতু আমরা জানি কর্টিসল ব্লাড প্রেশার বাড়ায়, অ্যালডোস্টেরন ব্লাড প্রেশার বাড়ায়, তাহলে এই যে আমাদের হরমোনগুলো হঠাৎ করে কমে যাচ্ছে, তাহলে কি হবে? সিভিয়ার হাইপোটেনশন হবে। সিভিয়ার হাইপোটেনশনের কারণে কি হবে? শক হবে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে। তারপর হচ্ছে হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, এগুলোতে পাবো। হাইপোক্যালেমিয়ার কারণে আমরা পাবো হচ্ছে মাসল ক্রাম্প, সাথে হচ্ছে নজিয়া, বমিটিং, ডায়রিয়া থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে একিউট ইমার্জেন্সি এডিশনিয়ান ক্রাইসিস এর ফিচার। এটা হচ্ছে আমাদের এডিশন ডিজিজ। ক্রনিক ইনসাফিসিয়েন্ট যদি হয় এডিশন ডিজিজের ফিচার। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে একটু দেখার চেষ্টা করি এখানে একটা। ওকে। তারপরে আমরা তাহলে কি কি ইনভেস্টিগেশন করতে পারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে? আমরা সেরাম ইলেক্ট্রোলাইট করতে পারি, সোডিয়াম কম পাবো, পটাশিয়াম বেশি পাবো। তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ আমরা ডিক্রিজ পাবো, যেহেতু কর্টিসল নাই, কাজ করতেছে না। এসিটিএইচ লেভেল, আমরা এসিটিএইচ লেভেল দেখতে পারি। এসিটিএইচ লেভেলটা এসিটিএইচ লেভেলটা যদি কি থাকে? বেশি থাকে। এসিটিএইচ লেভেলটা বেশি, এর মানে হচ্ছে এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে এটা বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা বলবো এটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। আর এসিটিএইচ লেভেলটা যদি কম থাকে, এসিটিএইচ লেভেলটা যদি কম থাকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, মানে পিটুইটারি গ্ল্যান্ড নিজেই এসিটিএইচ রিলিজ করতে পারছে না। ঠিক আছে? তারপর হচ্ছে এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট। এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট আমরা করতে পারি। কর্টিসল লেভেল, এটাকে আমরা বলি হচ্ছে শর্ট সিনাকটন টেস্ট। ঠিক আছে? শর্ট সিনাকটন টেস্ট টেস্ট আমরা করতে পারি। তারপর হচ্ছে অ্যালডোস্টেরন লেভেল আমরা দেখতে পারি, সিটি এমআরআই করতে পারি অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ডের। তো এখানে এসিটিএইচ লেভেল, এই এসিটিএইচ লেভেলটা আমরা প্রাইমারি সেকেন্ডারি ডিটেক্ট করার জন্য দেখি। আর কর্টিসল লেভেল আমরা অ্যাসেস করি। ধরেন একটা পেশেন্টের
এসিটি স্টিমুলেশন টেস্ট আমি করব। তো এই যে এসিটি স্টিমুলেশন টেস্ট, এটাকে আমরা কি বলি, তার অন্য একটা নাম হচ্ছে যে শর্ট সিন্যাপটেন টেস্ট। শর্ট সিন্যাপটেন টেস্ট, ঠিক আছে? মানে সিনথেটিক ল্যাবরেটরিতে যে এসিটিস তৈরি করা হয় সেটাকে বলে সিন্যাপটেন। তো এটা দিয়ে আমরা স্টিমুলেশন দিয়ে আমরা যে টেস্টটা করি, এই জন্য এটাকে বলে শর্ট সিন্যাপটেন টেস্ট। তো নর্মালি আমরা জানি সকাল 8টা থেকে 10টা আমাদের যে কর্টিসল আমাদের বডিতে, সরি, আমাদের বডিতে কর্টিসল সকাল 8টা থেকে 10টা বেশি থাকে। সকাল 8টা থেকে 10টা বেশি থাকে। ওকে। তাহলে একটা পার্সন, আমি যদি ধরি একটা নর্মাল পার্সন যাকে যদি আমি এসিটিএইচ দেই, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন দেই, তাহলে তার কি হওয়ার কথা? তার হচ্ছে কর্টিসল কর্টিসল একটু হইলেও বাড়বে। যেমন যা একটা নর্মাল পার্সন, তাকে হচ্ছে আমি এসিডি স্টিমুলেশন টেস্টটা প্রসিডিউর কিভাবে, সকাল 8টার দিকে তার বেজলাইন সেরাম কর্টিসল আমি মেপে নিই। তখন হচ্ছে একটু এসিডি কর্টিসলটা একটু বেশি থাকে, ওকে, মেপে নিলাম। তারপর হচ্ছে আমি 250 মাইক্রোগ্রাম কি দিই, সিনথেটিক এসিডিএস দিই, যেটা বলা হচ্ছে সিনেকটেন, ঠিক আছে? সিনেকটেন আইবিআইএম দিতে পারি। তারপরে 30 মিনিট বা 60 মিনিট পর সেরাম কর্টিসল মাপা হয়। এটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 30 মিনিট বা 60 মিনিট পর দেখা যায় কর্টিসলটা 18 বা 20 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার বেশি বাড়ছে, ঠিক আছে? তখন হচ্ছে এটাকে আমরা বলি নর্মাল এড্রিনাল ফাংশন। কিন্তু এবনর্মাল রেজাল্ট যখন হচ্ছে দেখা যায় আমরা এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট আমরা সিনাকটেন দেওয়ার পরেও, হ্যাঁ, এসিটিএইচ দিয়ে স্টিমুলেশন দেওয়ার পরেও বেজলাইন কর্টিসল কম, কর্টিসলটা বাড়ে নাই, এসিটিএইচ দেওয়ার পরে কর্টিসলটা বাড়ে না। এর কারণ হচ্ছে কি, তার মানে কি কি বোঝায়, এড্রেনাল গ্ল্যান্ডটা নিজেই নষ্ট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, সেরাম এসিটিএস যদি করি, তাহলে এড্রিনাল গ্ল্যান্ড যদি নিজেই নষ্ট হয়, তাহলে কর্টিসল লেভেল কম থাকবে, অ্যালডোস্টেরন লেভেল কম থাকবে, সেক্স কর্টিকয়েড লেভেল গুলো কম থাকবে। তাহলে তার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কি বাড়াবে, এসিটিএস কে বাড়িয়ে দিবে। তাহলে ওই পেশেন্টের যদি আমি সেরাম এসিটিএস করতে যাই, তাহলে তার এসিটিএস লেভেলটা আমি একটু বেশি পাবো, ঠিক আছে? আচ্ছা। তারপরে সেকেন্ডারি এড্রিনাল ইনসাফিসিয়েন্সি যদি হয়, ঠিক আছে, সেকেন্ডারি এড্রিনাল ইনসাফিসিয়েন্সি যদি হয়, তাহলে আমরা আহ, কি করতে পারি, যে এসিটিএইচ দিলাম। সেকেন্ডারি এড্রিনাল ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে পিটুইটারি থেকে এসিটিএইচ রিলিজ কম হচ্ছে, এড্রিনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা নাই। তো পিটুইটারি থেকে যদি এসিটিএইচ রিলিজ কম হয়, তাকে যদি আমি এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট করি, তাহলে তার কি হবে, তার হচ্ছে কর্টিসল বাড়বে। অবশ্যই তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে পিটুইটারি থেকে। তাহলে সেক্ষেত্রে এসিটিএইচ দেওয়ার পরে কর্টিসল যদি কর্টিসল যদি কিছুটা বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে? তবে সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে আমি সেরাম এসিটিএইচ লেভেল যদি করি, তাহলে কি পাবো, কম পাবো। কারণ হচ্ছে পিটুইটারি থেকে এসিটিএইচ রিলিজ হচ্ছে না। ওকে। তাহলে দেখেন, প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আমার হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সবগুলো হরমোন কম, যার নেগেটিভ ফিডব্যাকে আমার সেরাম এসিটিএইচ বেড়ে যাবে। সেকেন্ডারিতে সেরাম এসিটিএইচ কি থাকবে, সেরাম এসিটিএইচ কম থাকবে। তাহলে প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির পেশেন্টটাকে যখন আমি এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট দিই, তার কি হয়, তার কর্টিসল লেভেল বাড়ে না, কারণ হচ্ছে তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডই নষ্ট। বাট তার সেরাম এসিটিএইচ লেভেল করলে দেখা যায় সেরাম এসিটিএইচ লেভেলটা বেশি। ওকে। আর সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির পেশেন্টটাকে আমি যখন হচ্ছে এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট বা শর্ট সিনাকটেন টেস্ট করলাম, তার হচ্ছে কর্টিসল কিছুটা বাড়বে, কর্টিসল কিছুটা হইলেও বাড়বে, বাট তার সেরাম এসিটিএইচ লেভেলটা আমরা কি পাবো, কম পাবো। তারপর হচ্ছে আমরা যদি আরো আমাদের সংশয় থাকে, আমরা পিটুইটারি এমআরআই করতে পারি, আমরা হচ্ছে এড্রিনাল গ্ল্যান্ডের এমআরআই করতে পারি, শিউ কোয়ার্টার। তারপর হচ্ছে আমরা ম্যানেজমেন্ট কি করি, ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকিউট এড্রিনাল ক্রাইসিসে আমরা শকে থাকে যেহেতু পেশেন্ট, তাকে হচ্ছে আমরা আইভি ফ্লুইড দেই, হাইপোনেট্রিমিয়া কালেক্ট করি, হাইপারক্যালেমিয়া কালেক্ট করি, ঠিক আছে, হাইপোগ্লাইসিমিয়া, আইভি গ্লুকোজ দ্বারা আমরা হচ্ছে কালেক্ট করি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট করতে পারি, হাইড্রোকর্টিসন দিয়ে, মিনারেল কর্টিকয়েড রিপ্লেসমেন্ট করতে পারি আমরা ফুড্রোকর্টিসন দিয়ে, ঠিক আছে। ওকে। তাহলে আমরা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিটাও বুঝলাম। তাহলে কুশিং সিনড্রোম, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ফ্রিওকোমাসাইটোমা কি, কোন সিনড্রোম কি, এগুলার হচ্ছে একটা ক্লু আমরা জানলাম। থাইরোটক্সিকোসিস জানলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে জানলাম, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ডায়াবেটিস মেলাইটাস নিয়ে ডিটেলস ডিসকাশন করব। তারপর হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি একটা রিপিট রিভিউ শেষ হবে। আসলে আমরা খুব বিস্তারিত পড়তে গেলে অনেক কিছু, এন্ডোক্রাইনোলজি এতই মজার একটা সাবজেক্ট, অনেক কিছু এখানে বোঝার আছে, অনেক কিছু জানার আছে। রিভিশনটা পড়তে গেলে আপনি একটা সমুদ্রের মধ্যে হারায় যাবেন। খুবই মজার। বাট আসলে রিপিট রিভিউর জন্য আমরা আসলে ওই সমুদ্রের মধ্যে হারায় যেতে পারছি না। আমার বারবার ইচ্ছা করতেছে এক্সপ্লেনেশনে চলে যেতে। আপনারা দেখবেন ক্লাসে আমি অনেক এক্সপ্লেনেশনে তাও চলে গেছি। বাট আসলে রেপিটিভ ক্লাসে যাওয়া উচিত না, যেহেতু আপনাদের সময় অনেক সংকট থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনাদের ফাইনাল পর অনেক ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।